ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনা যাচ্ছে তো না? সাউন্ড ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। ইকো হচ্ছে? ইকো হচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। স্যার ক্লিয়ার আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আপনারা 67 হলো আনসার করেছেন। ওইখানে ওই দিন ক্লাসে মোস্ট প্রবলি আরো বেশি ছিলেন আর কি। কয়েকজন হয়তো করেন নাই। তারা হয়তো সিরিয়াস না পরীক্ষার জন্য আর কি, তাই না? কি বুঝবো আমরা এটা দিয়ে, যারা অ্যাসাইনমেন্ট দেন নাই? সাউন্ড কি শোনা যায় নাকি? কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা ওকে, যায়। ঠিক আছে, একটু রেসপন্স করেন। আচ্ছা, এটা এটা দিয়েছি আপনার চ্যাপ্টার 2 এর উপরে। এটা দিলে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, যারা হলো পরীক্ষা দিবেন, পরীক্ষাতে এমসিকিউ আসে, এরকমই কোশ্চেন আসে, তাহলে আপনাদের একটা আইস ব্রেকিং হয়ে গেল আর কি, এটা ইজিলি অ্যান্সার করতে পারবেন। কোশ্চেনের মধ্যে আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে আপনাদের কোনটাতে কত ভুল করছেন, এটা দেখেন একটু অ্যানালাইসিস করলে। আচ্ছা, আর আপনাদের প্রি আর্টিকেল এটা নেওয়ার রিজন হলো আমি দেখছি ফার্মের কতজন, প্রি আর্টিকেল শিপের কতজন, সবাই অ্যাকচুয়ালি প্রি আর্টিকেল শিপের আছেন এখানে। আর বারোয়াল ইউনিভার্সিটির লোকজন আপনারা আসছেন, সো আশা রাখি আপনারা প্রথমবারে পাশ করবেন। ঠিক আছে, একটু প্রিপারেশন নিয়েন আর কি। পড়াশোনা করতে দিলে বাসায় করলে পাশ করে যাবেন প্রথমবারে। অ্যাকাউন্টিং, কারণ আপনারা যারা ইউনিভার্সিটি থেকে আসছেন, এটা বেসিক মানে বেসিক অ্যাকাউন্টিং, যেটা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং করছেন, ওইটা থেকে আসছে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা যদি দেখি, প্রথম কোশ্চেনটা ছিল অ্যাকর্ডিং টু দ্য বিজনেস এন্টিটি কনসেপ্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এখানে আমাদের 98.5% হলো কারেক্ট ছিল। কিছু এখানে কতজন ভুল করছে, একজন হলো ভুল করছেন আর কি। অনলি লিগাল এন্টিটিজ আর সেপারেট। আচ্ছা, এখানে একজন ভুল করছেন। পরেরটা ছিল হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্মুলা। এই যে ফর্মুলাতে ভুল করছেন, দেখেন 5 জন হলো কি করছেন, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। এটা হবে তো এটা অ্যাসেট ইকুয়াল হলো ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। এটা না করে এখানে হলো কি ক্যাপিটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটিস দিয়ে দিচ্ছেন এখানে, মানে প্লাস বা মাইনাস ওনারা একটু খেয়াল করেন না আর কি, বুঝতে পারছেন? এই যে ক্যাপিটাল ইকুয়াল অ্যাসেট মাইনাস লাইবিলিটিস ওইভাবে দেওয়া আছে আর কি। আচ্ছা, এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ নন কারেন্ট অ্যাসেট। এখানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড হলো নন কারেন্ট অ্যাসেট হয় কিভাবে, এটা দুইজন হলো দিচ্ছেন যে নন কারেন্ট অ্যাসেট হয়। ট্রেড রিসিভেবল দিচ্ছেন নন কারেন্ট অ্যাসেট হয় একজন। এটা তো প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে। তো এটা আপনারা যারা ভুল করছেন, এটা অ্যান্সার হয়তো দেখছেন যে কারেক্ট অ্যান্সার কি, হ্যাঁ কারেক্ট অ্যান্সার দেখছেন। আর একজন রাশিয়া ইউনিভার্সিটি ছিলেন, আমার নামটা এখন মনে আসতেছে না, তাকে অসংখ্য ধন্যবাদ। যে ক্যালকুলেশনটা ইনিশিয়ালি ভুল ছিল, টোটাল ক্যালকুলেশনটা। তো আপনারা ক্যালকুলেশন ভুল ছিল, লাস্টের যে টোটাল সাম আপ, সেখানে ভুল হওয়ার আগে 10-15 জন আনসার করছেন, মানে তারা খেয়াল করেন না যেটা ভুল ছিল। একজন হলো আমাকে এসএমএস দিচ্ছেন, পরে আমি কারেকশন করে দিচ্ছি আর কি, টোটালটা এক্সেল আবার যোগ করে। আচ্ছা, এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেন্ট লাইবিলিটি। দেখেন কারেন্ট লাইবিলিটির মধ্যে আমার এখানে ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটি, প্রিপেমেন্ট তো আমার অ্যাসেটের আইটেম। হ্যাঁ, এটা লাইবিলিটি না, এটা অ্যাসেটের আইটেম। 91% কারেক্ট হয়েছে এখানে। দেন হুইচ অফ দ্য ফলোইং উড রিডিউস ওনার সিকিউরিটি। আমার ড্রয়িং এর মাধ্যমে ওনার সিকিউরিটি রিডিউস হয়। তিনজন আনসার করছেন এডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলে তো ওনার সিকিউরিটি আমার রিডিউস হয় না, ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়। তিনজন এখানে ভুল করেছিলেন। দেন ইনজেকশন, যদি ক্যাপিটাল যদি আপনি বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসেন, তাহলে ডেফিনেটলি আমার কি হবে, অ্যাসেট ইনক্রিজ, মানে হলো ক্যাশ ডেবিট, ক্যাশ ইনক্রিজ হয় অ্যাসেট। দেন একটা ক্যাপিটাল ইনক্রিজ হয়, মানে ইকুইটি ইনক্রিজ হয় লাইবিলিটি পাশে। তো এখানে 67% কারেক্ট। আর এটাতে সবাই কারেক্ট করছেন মোস্ট প্রবাবলি, ওই যে কয়েকজন আবার আমি কারেকশন করার আগে চেঞ্জ, না এটা তো চেঞ্জ করি নাই, তার মানে বাকিরা কি করলেন, ওরা 100% কারেক্ট, এখানে ভুল হয় না, এখানে 100% কারেক্ট। হ্যাঁ, দেন পার্চেজ অফ ইকুইপমেন্ট ফর 30,000 ইন ক্যাশ, এখানে একজন ভুল করেছেন, একজন ভুল করেছেন। এগুলা নাই, যেটাতে বেশি ভুল হয়েছে ওটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আপনাদের এটা দিয়ে বোঝা যাবে যে আপনাদের কনসেপচুয়ালি কোন জায়গায় কোনো মিস্টেক আছে কিনা। আচ্ছা, সেলিং গুডস অফ টাকা 25,000, কস্ট হলো 15,000। এটাতে মোটামুটি অনেকে ফাজেল হয়ে গেছেন যে এটা ইফেক্টটা কি, এটা আমি একটু আলোচনা করি। ইন ক্যাশ
এফেক্ট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, দেখেন আপনি সেলিং গুডস করলেন কত, 25,000, কস্ট হলো 15,000। তাহলে যখন কস্ট হয় বলতে এটা ইনভেন্টরি, তাহলে আপনি 25,000 টাকা যখন সেল করেন, ক্যাশে সেল করছেন 25, তার মানে এটা অ্যাসেটে ইনক্রিজ হবে কত, 25,000 ক্যাশ ইনক্রিজ হবে। আবার আরেকটা অ্যাসেট হলো ডিক্রিজ হবে ইনভেন্টরি, 15,000 ইনভেন্টরি ডিক্রিজ হয়ে যাবে। তার মানে নেট অ্যাসেটে ইনক্রিজ হবে 10,000 টাকা, নেট ইনক্রিজ। দেন ইকুইটিতে ইনক্রিজ হবে কত, 10,000। কিভাবে, আমি 25,000 সেল করলাম, 15,000 কস্ট, সো আমার প্রফিট হলো 10,000। এই 10,000 আমার ইকুইটি ইনক্রিজ হবে, প্রফিটের কারণে আমার ক্যাপিটাল ইনক্রিজ হয়, সো এটা ইকুইটি ইনক্রিজ হলো 10,000। এটা ইনিশিয়ালি প্রথম 25 ছিল আর কি, এটা আমি কারেকশন করে দিচ্ছি ইনিশিয়ালি যখন ছিল। তো যারা 25 দিচ্ছেন ওনাদের 10-15 জন আগে আনসার করে ফেলছিলেন, ওইটা বাকিরা যারা পরে করছেন এটা ওনারা ভুল করছেন যদি এই কনসেপ্টে না দেন আর কি। হ্যাঁ, পেমেন্ট অফ স্যালারিজ, এটা তো এখানে একজনের ভুল হয়েছে, এটা নিয়ে আলোচনা করার দরকার নাই। যারা ভুল করছেন ওনারা টাইমলি পড়েন নাই মনে হয়, ভালো করে আর কি, সহজ সহজ জিনিসই দিচ্ছে আর কি। এখানে দেখেন 2 জন ভুল করছেন। রিসিভিং টাকা 10,000 ফ্রম এ কাস্টমার প্রিভিয়াসলি রিসিভেবল এফেক্ট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে আগে আপনি রিসিভেবল আছে, সেটা আপনি রিসিভেবল যদি রিকভার হয়, আপনি একজন কাস্টমার ধরেন আমার কাছ থেকে আপনি টাকা পাও না, তাহলে আপনি আপনি আপনার বুকস অফ অ্যাকাউন্টস এর রাখছেন রিসিভেবল, আমি যখন টাকাটা দিয়ে দিব তার মানে রিসিভেবল কমে যাবে, একটা অ্যাসেট কমে যাবে। সেম ভাবে আপনি আবার ক্যাশ পাবেন অথবা ব্যাংকে পাবেন, আরেকটা অ্যাসেট বাড়বে, মানে একটা অ্যাসেট ইনক্রিজ অ্যানাদার অ্যাসেট ডিক্রিজ। তো এখানে 2 জন হলো মিস্টেক করছেন, অ্যাসেট ইনক্রিজ ইকুইটি ইনক্রিজ। 2 জন যারা ইনক্রিজ করছেন রেজাল্ট আপনারা পাইছেন সাথে সাথে, ওনারা কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে, আর একটু মানে যাদের ভুল বেশি হয় ওনারা প্র্যাকটিস বেশি করতে হবে। হ্যাঁ, পেমেন্ট অফ টাকা 50,000 টু সাপ্লায়ার এফেক্ট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। সাপ্লায়ারকে যদি আপনি টাকা পে করেন তাহলে চিন্তা করেন কি, সাপ্লায়ার হলো আমার লাইবিলিটি, তাহলে আমি যখন পে করি লাইবিলিটি হলো রিডিউস হবে, একটা লাইবিলিটি কমে যাবে। অপর সাইডে আমি যখন ক্যাশে পে করব আমার অ্যাসেট কমে যাবে, ক্যাশ একটা অ্যাসেট, তো অ্যাসেট কমে যাবে, ক্যাশ চলে যাবে, আর লাইবিলিটি কমে যাবে, লাইবিলিটি কমার কারণে একটা লাইবিলিটি ডিক্রিজ হবে, সো অ্যাসেট ডিক্রিজ লাইবিলিটি ডিক্রিজ। এখানে 9 জন ভুল করছেন, অ্যাসেট ডিক্রিজ ইকুইটি ডিক্রিজ লিখলেন, লাইবিলিটি কিন্তু ইকুইটির সাথে রিলেশন না, এটা ইকুইটি না। আরেকজন লেখছে, আর কয়েক 2 জন লেখছেন যে ইকুইটি ডিক্রিজ অ্যাসেট ডিক্রিজ, অ্যাসেট ডিক্রিজ ঠিক আছে, ইকুইটি তো ডিক্রিজ না। তো এটা দুইটা এক এন্টি হয়ে গেছে, অ্যাসেট ডিক্রিজ ইকুইটি ডিক্রিজ দুইটা আগে পরে হয়ে গেছে এক এন্টি অবশ্য। তো যারা দিচ্ছেন 9 জন, 9 এবং 2 11 জন, 11 জনই ভুল দিচ্ছেন। হ্যাঁ, আপনারা যারা ভুল দিচ্ছেন তারা এটা একটু আরেকটু কনসেপচুয়ালি ডেভেলপ হতে হবে। উইথড্রয়াল অফ টাকা 3,000 বাই দ্য ওনার এফেক্ট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখানে একজন মিস্টেক, এটা আমার আলোচনার দরকার নাই, একজন একজন, এখানে 2 জন, এগুলাতে এখানে একটু আলোচনা করি। রিসিপ্ট অফ গুডস অর্থে টাকা 5,000 এগেনস্ট আর্লিয়ার অ্যাডভান্স এফেক্টিং দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আগে আপনার অ্যাডভান্স দেওয়া ছিল, তার মানে অ্যাডভান্স যখন দেওয়া থাকে, এটা প্রিপেমেন্ট অ্যাডভান্স আমার অ্যাসেট আসে, ব্যালেন্স শিটের অ্যাসেট, ব্যালেন্স শিট আইটেমের মধ্যে এটা অ্যাসেট। তো যখন আমি ওই অ্যাডভান্সের এগেনস্টে আমি কোনো গুডস রিসিভ করব কারোর কাছ থেকে, তো আমার অ্যাডভান্স রিডিউস হবে, ডিক্রিজিং হবে, একটা অ্যাসেট কমে যাবে। সেম ভাবে আমি গুডস রিসিভ করার কারণে ইনভেন্টরি বাড়বে, একটা অ্যাসেট ইনক্রিজ হবে আর একটা অ্যাসেট ডিক্রিজ হবে। এখানে 5 জন ভুল করছেন। প্রভিশন ফর ডাউটফুল ডেটে এখানে 6 জনের ভুল আসছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট যে আপনি চিন্তা করেন অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইফেক্ট করবে, আগে জার্নাল বুঝলে ইকুয়েশন বোঝা ইজি, আগে জার্নাল বুঝতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন হয়, তার তার মানে কি, আমার ডাউটফুল ডেট ইফেক্ট করে আমার রিসিভেবল থেকে আমার বাদ দেয়, অ্যাসেট থেকে বাদ দেয়, রিসিভেবল কমে যাবে। সেম ভাবে প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা পিএনএল এর আইটেম, প্রফিট এন্ড লসে এক্সপেন্স এর মধ্যে আসে। তো প্রফিট এন্ড লসে যদি কোনো এক্সপেন্স হয়, আমরা শিখছি প্রফিট এন্ড লসে এক্সপেন্স হলে আলটিমেটলি সেটা নেট প্রফিট কে রিডিউস করে, নেট প্রফিট আলটিমেট ডেস্টিনেশন হলো ইকুইটি, নেট প্রফিট যদি রিডিউস হয় ইকুইটি ডিক্রিজ হয়। তো বাকি যারা এই যে ভুল করছেন ওনাদের হলো, ওনারা একটু এটা ডেভেলপ করে নিবেন। হোয়াট ইজ দ্য টোটাল, একটা মিনিট, সেকেন্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু অফ অ্যাসেট আপনার, এখানে
এটা হলো অ্যাকচুয়ালি এটা টেস্ট, আপনারা কি ফুল ম্যাথটা করেছিলেন কিনা। যারা 10-15 জন আগে দিচ্ছেন একবারে শিওরলি যে তারা মানে খাতায় করেন নাই, হাতে কলমে করেন নাই। আপনার অ্যাকাউন্টিং অনেকে জানেন, কিন্তু এটা সবাই জানেন যে ইউনিভার্সিটিতে সবাই এখানে পড়াশোনা করছে, বাট প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে ম্যাথটা পারবেন না, কনসেপ্টটা তাড়াতাড়ি ধরতে পারবেন না। এটাতে টাইমও সেট করে দেওয়া যায়, আমি নেক্সট হলে একটা অ্যাসাইনমেন্ট দিব, এটাতে টাইম সেট করে দিব। হ্যাঁ, এটাতে টাইমের পরে আপনি অ্যান্সার করতে পারবেন না। তো আপনারা যখন এই কাজ করবেন, ওইটা টাইম হলো ধরে ইয়ে করতে হবে, অ্যান্সার করতে হবে। তো এগুলো টোটালটা অ্যাকচুয়ালি দেওয়ার রিজন হলো এটা চেক করা। তো টোটালটা যারা করছেন তারা দুইটা কনসেপ্ট অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে। এই যে প্রফিট বের করতে হয়, যেখানে ম্যাথের ইফেক্ট ছিল, এই প্রফিটের মধ্যে আপনারা ভুল করছেন। এখানে যে 10,000 ধরে আসতে হবে, না ধরে 25 ধরা হয়ে গেছিল আর কি, এখানে মিস্টেক ছিল। তো যারা টোটাল, এখানে দেখেন টোটাল অনেকে মিস্টেক করছেন। তো যারা ভুল দিচ্ছেন, কিছু আছে আন্দাজের উপর দিচ্ছেন। ইভেন এটাতে কিন্তু চেক করা যায়, এখানে চেক করার অপশন আছে, আপনি কয় কয় মিনিট যাবত এটা অ্যান্সার করছেন। এটা কি আপনি অ্যানালাইসিস করে দিচ্ছেন, না শুধু আন্দাজের উপর টিক মার্ক করছেন, এটা অ্যানালাইসিস করার ওয়ে আছে। নেক্সট ক্লাসে আমি হলো টাইমে দিয়ে দিব, আপনি টাইমের মধ্যে দিবেন, এবং কোন কোশ্চেনে আপনি কত মার্কস টাইম মানে সময় নিচ্ছেন কোন কোশ্চেনের জন্য, ওইখানে ওটা চেক করা যায়। ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আলটিমেটলি আপনারা সবাই জানেন, কিন্তু এখানে পাঁচটা ডিফারেন্স করবে, যে যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পাস করবেন। ঠিক আছে, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো, এই আচ্ছা, আমার কি মনিটর বন্ধ ছিল এতক্ষণ? না স্যার। ওকে, ঠিক আছে, একজন হাত তুলছেন, বলেন তো আপনার কি কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার 2 নম্বর কোশ্চেনটা নিয়ে স্যার একটু কথা ছিল। 2 নাম্বার? জি স্যার। 2 নাম্বার হলো, হ্যাঁ এটা বলেন তো 2 নাম্বার কি ইস্যু। স্যার আমরা অ্যাসেট থেকে যদি লাইবিলিটিস বাদ দিই তাহলে তো স্যার আমরা ক্যাপিটাল পাই, ওই কনসেপ্টে তো স্যার 2 নম্বরটাও রাইট হয়। হ্যাঁ, 2 নাম্বারটা রাইট হয়, ঠিক, আমি পরে দেখছি 2 নাম্বারটা অ্যাসেট থেকে যদি আপনি লাইবিলিটিস বাদ দেন তাহলে ক্যাপিটালের পোর্শন থাকে। এখন লাইবিলিটি বলতে টোটাল লাইবিলিটি বাদ দিলে হয়, সে ঠিক আছে। হ্যাঁ, ওই কনসেপ্টে স্যার বি এবং সি বোথ আর কি রাইট হয়। হ্যাঁ, তো বোথ আমি বোথ রাইট হয়, হ্যাঁ বোথ রাইট। এটার সাথে অ্যাড করা দরকার ছিল, এটা আমি তখন ফলো করি না। আমি আবার আমার জুনিয়র একজন করছে, তো এখান থেকে আমি চেক করছি, সবই ঠিক করছি, এটা আবার হয়নি। এটা দুইটাতে হবে, ঠিক আছে, এটা বোথই হবে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে বলেন, আর কোশ্চেন আছে? স্যার এইটা কি এই ম্যাথস এর ক্ষেত্রে শুধু রাইট হবে? কিন্তু কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশন তো অ্যাসেট ইকুয়ালস টু এল প্লাস ও। না না, অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো যখন ইকুয়েশন বলে এটা ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি বলে অ্যাসেট ইকুয়াল ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, কিন্তু এক্সামিনার আবার ঘুরাই দিতে পারে। আপনার ক্যাপিটাল যদি আপনি আবার এদিকে নিয়ে আসেন ইকুয়েশনের, তাহলে আবার এই পাশে চলে আসবে। ঠিক আছে, হতে পারে এটা, মাইনাস দিয়েও থাকতে না পারে, ইকুয়েশন একে আসবে। না না আমি এখন ইয়ের মধ্যে আছি, আমি মিলাইতেছি রাখি। হ্যাঁ, ওকে ঠিক আছে, মিট করে দেখেন বাকি যারা আছেন। হ্যাঁ, কথা বলার সময় মিট করে দেখেন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা ইশতিয়াক, কোশ্চেন ছিল স্যার। জি আপনি বলেন। স্যার আর হচ্ছে ওই যে আপনি যে 15টা ট্রানজাকশনের যোগফলটা দিতে দিচ্ছেন না, যে এখানে প্রফিট বের করো বা এখানে অ্যাসেট, এগুলো কি হ্যাঁ, আমাদের এক্সামিনেশন আসার সম্ভাবনা আছে? আসে, ইমপ্লিকেশন আসে, আপনার আপনার ব্যালেন্স শিট আসবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি তো এমসিকিউ দিবেন। তো আপনাকে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে দিবে, আমি নেক্সট অ্যাসাইনমেন্ট এটাই থাকবে, আপনি হলো প্রফিট এন্ড লস, ওনারা প্রফিট এন্ড লস আপনার মধ্যে বলবে যে গ্রস প্রফিট কত, অপারেটিং প্রফিট কত, নেট প্রফিট কত, আপনি ফুল ম্যাথটা ওয়ার্কিং করে আপনার এখানে বসাইতে হবে। ঠিক আছে, ওইটা 15 মার্কস একটা ম্যাথ আসে, বড় ম্যাথ, ইকুয়েশন বলেন, মেনলি আসে ব্যালেন্স শিট করতে আসে আর কি। আর ব্যালেন্স শিট আসবে একবার সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে দিবে, ওইখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেয়, দিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবে, সেখানে আপনাকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে আর কি, ব্ল্যাঙ্ক থাকবে, বলবে যে গ্রস প্রফিট কত, নেট প্রফিট কত, অপারেটিং প্রফিট কত, টোটাল অ্যাসেট কত, নন কারেন্ট অ্যাসেট কত, এরকম এইভাবে আসবে আর কি। হ্যাঁ, বা ও একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে বলবো, ওই অ্যাডজাস্টমেন্টের জার্নাল কি হবে। 15 মার্কসের একটা কোশ্চেন আসে বড়, এটাতে আসে। থ্যাংক ইউ স্যার। স্যার এটা কি স্যার অ্যাকাউন্টিং এর সিলেবাস? হ্যাঁ, অ্যাকাউন্টিং এর সিলেবাস থেকে আসবে, প্রফিট এন্ড লস আপনার সিলেবাসে আছে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আছে। এটাতে পুরা ম্যাথটা করা লাগবে? হ্যাঁ, পুরা ম্যাথ না করলে আপনার, না পুরা ম্যাথ না করলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না, মানে আপনাকে
এখানে আমি যেভাবে দিচ্ছি না, সেম ধরেন একটা এক্সেল ওপেন করি, আপনাকে ওই ডেটাটা এমন ভাবে সেট করে দিবে আপনি ম্যাথটা করা ছাড়া ডেটাটা আসবে না। বুঝতে পারছেন? নট স্যার একটা এমসিকিউ। কোশ্চেন কি করা যাবে? আপনি শুনেন, এটা এটাকে একটু আমি বলে নেই। এটা করার জন্য সেম আপনাদের এসএসসি এর এক্সাম কিট, এটা অনলাইনে আমার কাছে পুরান ভার্সনটা আছে, আমি দিয়ে দিব। আপনারা ওইখানে দেখলেন মোরলেস সিমিলার আর কি। এসএসসি বলেন, আইসিডব্লিউ বলেন, আইসিডব্লিউ এই নলেজ লেভেলের কোশ্চেন গুলো কোথাও পাওয়া যায় না। মেন ইস্যু হলো এটা। আইসিবি তো নাই, প্রফেশনাল লেভেলে সবকিছু অ্যাভেলেবেল। এটা দিবে এভাবে, ধরেন আপনাকে বলে দিবে রেভিনিউ, হ্যাঁ, রেভিনিউ এটা থাকলো, দেন থাকলো সিওজি আছে, কস্ট অফ সেলস, হ্যাঁ, দেন হলো গ্রস প্রফিট। এখানে ধরেন গ্রস প্রফিটটা এখানে এখানে ব্ল্যাঙ্ক দিয়ে রাখবে, আর বাকি ডেটা দিবে। তো বাকি ডেটা দিবে বা কস্ট অফ সেলস ব্ল্যাঙ্ক দিবে, ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, এই গ্রস প্রফিটে ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, রেভিনিউ দিবে, দিয়ে বলবে যে নিচে একটা হিন্টস দিয়ে দিবে আপনাকে যে কস্ট অফ সেলস এই জিনিস আছে, এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে। বুঝতে পারছেন? এবার ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডেটা থাকবে মাঝে মাঝে আর কি। তো এমন ভাবে সেট করবে যাতে আপনি ওই পুরা ম্যাথটা করা লাগে, ওয়ার্কিং করা লাগে, পুরাটা করা লাগে বলতে আপনি যোগ্য করা লাগবে, খাতায় করা লাগবে, নাহলে মিলবে না। তো এটার জন্য এটা যদি প্র্যাকটিস করতে যান, আপনি এসএসসি এর হলো এক্সাম কিট আছে, ওইখানে গেলে ইজিলি পাবেন আর কি। এটা নীলক্ষেতে পাওয়া যায়, সফট কপিও পাওয়া যায়। হ্যাঁ, আমি সফট কপি আমি যদি পাই আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। ওইখান থেকে আগে ছিল অ্যাভেলেবেল, আমি বাদ দিয়ে দিচ্ছে। এরা ওই কপিরাইটের ইস্যু থাকে তো, যারা পাবলিশার ওরা কমপ্লেন করে পরে বাদ দিয়ে দেয়। নীলক্ষেতে পাবেন, নীলক্ষেতে ফারহান এগুলো, রয়্যাল এগুলো পাবেন। তখন বুঝবেন যে কোন স্টাইলে কোশ্চেন হয়। আর দুইটা কোশ্চেন দেওয়া যায় ওদের, ওদের ওইখানে এই যে ওপেন টিউশনে গেলে, ওইখানে ওপেন টিউশনে আপনার দুইটা এক্সাম ফ্রি দিতে পারবেন, দুইটা বা তিনটা থাকে, ফ্রি এক্সাম দেওয়া যায়, দিলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমরা আজকের তাহলে আগের ক্লাসে ইকুয়েশন স্যার মেনলি ছিল। জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যখন অ্যালাউন্স রাখা হয় ডাউটফুল অ্যাকাউন্টের জন্য তখন কি স্যার ক্যাশ রাখা হয় না? না না, ক্যাশ থাকবে কিভাবে? ডাউটফুল অ্যাকাউন্টস এর আমার জার্নালটা আগে দেখেন। জার্নালটা হলো ডাউটফুল অ্যাকাউন্টস আমার অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে রিলেটেড। সো এটা জি স্যার। জার্নালটা হবে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ডেবিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কমে যাবে এটা যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে যান। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পরে চ্যাপ্টার আছে, আপনি গেলে দেখবেন এখানে আছে এটা, একটু পরের দিকে 7 চ্যাপ্টার বা 6 চ্যাপ্টার আছে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিসিভেবল থেকে আপনি মাইনাস করবেন, আর প্রফিট অ্যান্ড লস অ্যাডমিন এক্সপেন্সের আন্ডারে যাবে এটা। ক্যাশের সাথে তো রিলেশন নাই। আপনি প্রভিশন কি ক্যাশের সাথে রিলেশন? ধরেন আমার রিসিভেবল, আমি একজন কাস্টমার কাছ থেকে 1,000 টাকা পাও না, এখন আমি ধরে নিছি যে তার কাছ থেকে আমি হয়তো 100 টাকা পাবো না। তো এটা ক্যাশের রিলেশন কি? আমি তো এখনো পাই নাই, আমি পাবো না ধরে নিচ্ছি। আর যেটা ব্যাড ডেট এক্সপেন্স, আমি ব্যাড ডেট হয়ে গেছে, ধরেন আমি তার কাছ থেকে পাওনা ছিলাম 1,000 টাকা, সে আমাকে দিল 900 টাকা, তাহলে 900 টাকা দিচ্ছে, এটা প্রভিশন না, এটা একবার ডাইরেক্ট ব্যাড ডেট এক্সপেন্সে হয়ে গেছে। এক্সপেন্স হওয়ার কারণে আমি তখন কি করব? রিসিভেবল আমার ছিল 1,000 টাকা ডেবিট, আমি রিসিভেবলকে ক্রেডিট করবো 1,000 টাকা। অ্যাকচুয়ালি এখন যখন আমি টাকাটা পাবো, ব্যাংকে আমি পাবো 900 টাকা, ব্যাংক ডেবিট হবে 900 টাকা, আর 100 টাকা হলো অ্যাকচুয়ালি আমার ব্যাড ডেট এক্সপেন্স হলো ডেবিট হবে। ঠিক আছে? আর একজন হাত তুলছেন, বলেন তো কি কোশ্চেন? কেউ হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, আমরা স্যার যদি ইনভেস্ট করে নিয়ে তবে একটা প্রশ্ন ছিল। জি গুডস বলেন। পারচেজ ফ্রম সাপ্লায়ার যদি নরমালি থাকে তাহলে ক্যাশ আর ইকুইটি এফেক্ট হয়, তাহলে এই জায়গায় আপনি 15,000 বললেন, পেইড টু সাপ্লায়ার 15,000 ওইটা অ্যাকাউন্টস পেয়েবল কে এফেক্ট করছে? না না, এখানে কোশ্চেন আপনি একটু দেখেন, এখানে কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল আমি পে লাইবিলিটি পে করছি, ইকুইটিতে হিট করবে কিভাবে? এটা তো আমার ক্যাশ ট্রানজেকশন না। কত নাম্বার কোশ্চেন ছিল এটা? কত নাম্বার কোশ্চেন ছিল? স্যার একটু এই যে উপরে এই যে এটাই ছিল, এটাই ছিল। পেমেন্ট অফ টাকা 15,000 টু সাপ্লায়ার। সাপ্লায়ারকে আপনি পে করছেন, এখন সাপ্লায়ারকে পে করছেন বলতে আমি তো বলি না যে গুডস পারচেস করার জন্য করছেন, আপনি ধরে নিচ্ছেন হলো এখন পারচেস করছে, এই তো। জি স্যার। আপনি ধরে নিচ্ছেন এখন আমি আজকে কিনে নিয়ে আসলাম, মানে ক্যাশ ক্যাশ ট্রানজেকশন আর কি। ঠিক আছে, আপনি ওইখানে সাপ্লায়ার না দিলে ক্রেডিটর বলা দরকার ছিল আর কি, সাপ্লায়ার না বলে, তাইলে আর কনফিউশন থাকতো না। ঠিক আছে, এটা ক্রেডিটরকে পে করা হয়েছে আর কি। অ্যাকচুয়ালি ক্রেডিটরকে পে করলে তো আলটিমেটলি আমি লাইবিলিটি কমে গেছে আর ক্যাশ কমে গেল, অ্যাসেট কমে গেছে।
ঠিক আছে, আপনার হলো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভুল ছিল বলতে আমার এখানে সাপ্লায়ার না বললে ক্রেডিটর বললে আপনি আর কনফিউশনে ভুগতেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে পরে ক্লাসে শুরু করি। আচ্ছা, ইকুয়েশন তো মোটামুটি এখন আপনাদের ক্লিয়ার নাকি? কারো কোনো কনফিউশন আছে বলেন তো, আগের চ্যাপ্টার নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার, নো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার, তাহলে ঠিক আমি, আছে। হ্যাঁ আমি ইকুয়েশনের আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। ওইটা 61 জন 61 দিচ্ছেন আপনারা, এখন এখন আছেন কতজন? 674। তার মানে কেউ না কেউ মিস করছেন। হ্যাঁ, তো এটা মিস করাটা হলো এই যে যারা করছেন তারা কিন্তু, যে ভুল হয়েছে আমরা অ্যানালাইসিস করলাম যে হ্যাঁ কারো ভুল হয়েছে বা লেখার সময় ভুল ছিল, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করা লাগে, তাদের কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এটা রিয়াল টার্মে এক্সাম্পলে এক্সামে সেম একইভাবে আসবে। আপনার এমসিকিউ 4টা আসবে, সেম একইভাবে আসবে। হয়তো এটা আসবে না কিন্তু আরেকটা আসবে। তো এটা আপনাদের বাসায় বসে 1 সপ্তাহ টাইম ছিল, আপনারা 1 সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন নাই। 61 দিলেন, আসান 75, তার মানে 14 হলো জমা দেন না। তো আমরা ধরে নিবো আপনারা হলো অ্যাকচুয়ালি পরীক্ষা দিবেন না আর কি। এবারে প্রিপারেশন নাই আপনার। ঠিক স্যার আছে। আমাদের হ্যাঁ, একাডেমিক একটু প্রেশার ছিল স্যার, আমার একাডেমিক প্রেশার ছিল স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনারা যারা প্রেশার ছিল আপনি একটু এটা পরে করে নিয়েন। আর নেক্সট ওই 2 নাম্বার যে চ্যাপ্টার, ওটার উপরে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। তাহলে মোটামুটি আপনাদের, ওটা তো 25টা দিব, 25টা দেই। ওটা তো ফ্রি টাইম, 1 সপ্তাহ টাইম পান তো, এটা করে নিয়েন ফ্রি টাইমে। তাহলে আপনাদের মানে প্র্যাকটিসটা আমি মনে করি আর কি হয়ে যাবে মোটামুটি লেভেলে। আমি কাভার করার চেষ্টা করবো যাতে সবগুলা কাভার করা যায়। আর এটাও আমার প্রথমবার দিচ্ছি তো, নেক্সট টাইম একটু চেক করে দিব যাতে যোগটোগ ভুল না হয়। ঠিক আছে, তাহলে আপনার প্রত্যেক চ্যাপ্টার পর 2টা অ্যাসাইনমেন্ট দিয়ে আরেকটা অ্যাসাইনমেন্ট আজকে অবশ্য এটা এখানে আমি রিয়ারকে দেওয়ার কথা ছিল, এখনো দেওয়া হয় নাই। ক্লাসের মাঝে 5টা অ্যাসাইনমেন্ট নিব, এটা দিয়ে বোঝা যাবে যে আপনারা অ্যাকচুয়ালি কে ক্লাসে আছেন না না আছেন। কখন দিব এটা আমি বলবো না, 5 মিনিট টাইম দিব। 5 মিনিটের মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করবেন। সিম্পল কোশ্চেন দিব, সেম গুগল ফর্ম এরকম থাকবে, ওইটা দিয়ে বোঝা যাবে আপনারা কে ক্লাসে আসেন না নাই। শুধু ক্লাস লগ ইন করে চলে গেলে হবে না, ঠিক আছে? ওই যদি অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে আসেন, এটা দিয়ে আলটিমেট বেনিফিট নেই আর কি। ঠিক আছে, আচ্ছা আজকের যেটা এটা অ্যাকচুয়ালি লেজার আর কি। এখানে লেজার যেটা, এটা লেজার তো অ্যাকচুয়ালি সবাই করছেন, লেজার কি জিনিস। আমরা যদি, তাও আমরা যেহেতু ক্লাস নেওয়ার ইস্যু আমরা বলি, লেজার অ্যাকচুয়ালি হলো অরিজিনাল যেটা রেকর্ড বলি আমরা অ্যাকাউন্টিং পারপাসে। যদি প্র্যাকটিক্যাল টার্মে যান আপনারা, একটা অ্যাকাউন্টিং প্রসেস কিভাবে শুরু হয় নর্মালি, যদি সফটওয়্যার, এখন তো আর হলো হার্ড কপির যুগ নাই, আগে এক সময় ছিল আর কি হার্ড কপির যুগ ছিল। তো বই আপডেট করা সফটওয়্যার বেসিসেও আপডেট করছে, আগে ছিল হার্ড কপি বেসিসেই করছে পুরাটা। তো আপনি যদি একটা সফটওয়্যারে এন্ট্রি দেন, যারা দেখছেন তারা জানেন, ট্যালিতে এন্ট্রি দেন বা যে কোনো সফটওয়্যারে এন্ট্রি দিতে গেলে অ্যাকচুয়ালি লেজারটা প্রথমে অন হয় না। এটা একটা ডেমো অন হয়, ব্রাউজারের মতো যে একটা থাকে, উইন্ডো অন হয়। সেখানে আপনি লাইক হলো একটা গুডস পারচেস করলেন, 1,000 টাকার গুডস হলো পারচেস করলেন এবিসি কোম্পানি থেকে। তো তাহলে তখন আপনি ব্রাউজারে কি লেখা থাকে, ব্রাউজার যখন ক্রিয়েট করে তখনই হলো সে ডেবিট করে, গুডস পারচেস কে ডেবিট করে, ওই জিএল কে ট্রিগার করে। দেন ক্রেডিটে হলো সাপ্লায়ার যিনি আছেন এবিসির নামে একটা, ওনারা যতগুলো সাপ্লায়ারের নামে একটা সাপ্লায়ার অ্যাকাউন্ট খুলে থাকে, এটা আমরা আলোচনা করব। সাপ্লায়ার কে ক্রেডিট করেন, মানে অ্যাকচুয়ালি এটা সাপ্লায়ারটা হিট করে আলটিমেটলি ট্রেড পেয়েবল মেন যে লেজারের আন্ডারে, ট্রেড পেয়েবল মেন লেজার এর আন্ডারে ধরেন আমি, আমার হয়তো 100টা পার্টি আছে সাপ্লায়ার। তো আমি যদি শুধু ট্রেড পেয়েবল কে ক্রেডিট করি তাহলে কিন্তু আমি দিন শেষে 1 মাস পরে বা 10 দিন পরে আমি টেস্ট করতে পারবো না যে আমার কাছ থেকে এই কত টাকা পাও না, বি কত টাকা পাও না, সি কত টাকা পাও না। সো এটা ট্রেড পেয়েবল লেজারের একটা আন্ডারে সাব লেজার হয়, পার্টি ওয়াইজ লেজার হয়, পার্টির নাম ওয়াইজ, ইন্ডিভিজুয়াল পার্সন ওয়াইজ। তাহলে এটা দিন শেষে আমার কি থাকে, রেকর্ড থাকে যে আমি কাকে কত টাকা দেনা আছি কাকে। সেম ভাবে রিসিভেবলের ক্ষেত্রে সেম ওয়েতে আমার কাস্টমারকে যখন আমি কাস্টমারের কাছে গুডস প্রোডাক্ট সেল করি, তো কাস্টমারকে আমি যখন ডেবিট করি, সেম ইন্ডিভিজুয়াল কাস্টমারের নাম ওয়াইজ হলো ডেবিট হয়। এটা আলটিমেটলি ট্রিগার করে অ্যাকাউন্টস রিসিভেবল কে ট্রিগার করে। তো আমি যদি ব্রড অ্যাঙ্গেলে চিন্তা করি, যেটা নমিনাল লেজার, যেটা থেকে আলটিমেটলি ট্রায়াল ব্যালেন্স হয়, যে লেজার থেকে সে পার্সেস কে ট্রিগার করে এবং ট্রেড পেয়েবল কে ট্রিগার করে। তো সেখান থেকে আলটিমেটলি সফটওয়্যার তো অটো, বাউসার হয়ে গেলে যখন লেজারে অটো এন্ট্রি পড়ে যায়, লেজারে অটো এন্ট্রি পড়লে কি হয়, লেজার থেকে যদি আপনি সফটওয়্যারে ট্রায়াল ব্যালেন্স বের করতে যান, ট্রায়াল ব্যালেন্স হলো তো বার থাকে পাশে, বাম পাশ থেকে ট্রায়াল ব্যালেন্স কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড নিবেন, এটা অটো সফটওয়্যার থেকে বের হয়ে যায়। আজকে যেটা আমার ব্যালেন্স শিট কত, প্রফিট এন্ড লস কত, যারা
অনেক হয়তো ফ্রিল্যান্সিং করেন, জানেন আর কি, কুইক বুক যারা যারা চান, অটোমেটিকলি চলে আসে। মোটামুটি মোরলেস সব সফটওয়্যার হলো সিমিলার, আউটপেসটা হলো এক একটা এক এক ধরনের আর কি। অ্যাকাউন্টিং এর ব্যাক এন্ডে কাজ একই রকম, ব্যাক এন্ডে যে কাজগুলো চলে, ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি এটা এক্সেলের মতো একটা টেবিল থাকে সফটওয়্যারে, ওই টেবিলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন লজিক অনুসারে কাজ করে আর কি। তো এটা হলো মেন আর কি বোঝার জন্য। এখন আমরা যদি পড়াশোনার জন্য আসি, লেজারটা হলো আমার অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যাকাউন্টস, অরিজিনাল বুকস, যেখানে একটা ইনিশিয়ালি আমি রেকর্ড করি যে আজকে ডেটে আমি ধরেন জানতে চাই যে আমার পার্সেস কত, সারা বছরে আমি আমার পার্সেস কত। তাহলে আমি যদি পার্সেসের লেজারটা নেই, আমি পাবো কি, পার্সেসের লেজার পাইলে বের করলে আমি পাবো ডেট ওয়াইজ আমার কোন ডেটে আমি কত টাকা পার্সেস করলাম, ডেট থাকলো, দেন কোন কাস্টমার থেকে নিলাম, কাস্টমারের টাকা ডেটা থাকলো, অথবা আমি ক্যাশে নিলে ক্যাশ থাকলো, দেন কত টাকা নিলাম, পুরা রেকর্ডটা আমার চলে আসে লেজার থেকে। তার মানে লেজার হলো আমার একটা ইনিশিয়াল যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন রেকর্ডিং এর system। এখন লেজারে আমার কখন এন্ট্রি হয়, সেম ভাবে আপনারা জানেন যে আমার অবশ্যই হতে হবে কি, এটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হতে হবে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ছাড়া লেজার এন্ট্রি হবে না। ইউজ অফ লেজার তো আপনারা এখানে, ইউজ অফ লেজার বলতে এখানে কমন কথাবার্তা বলা আছে, আমি মোটামুটি চেষ্টা করছি বই পুরা সামারিটা নিয়ে আসতে। তো আপনারা আবার যে বুকটা পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন যে কোনো কিছু মিস আছে কিনা। আমার মনে হয় না মিস নেই, সবগুলো কভার করছি। অর্গানাইজ ফাইন্যান্সিয়াল ডেটা, এটা কমন কথা আর কি, বাই অ্যাকাউন্টস হলো ক্যাশ, সেলস, এক্সপেন্স বলতে। লেজারটা হয় বলতে প্রত্যেকটা হেড ওয়াইজ লেজার হয়, আমাদের নেসার অনুযায়ী লেজার হয়, আইটেম অনুসারে লেজার হয়। যেমন আমি পার্সেস আমার কত বললাম, স্টেশনারি আমার কত, স্টেশনারি আলাদা, স্যালারির জন্য আলাদা লেজার, অফিস রেন্টের জন্য আলাদা লেজার, প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের আইটেম ওয়াইজ আলাদা লেজার। তাহলে আলাদা লেজার থেকে আমি দিন শেষে আমি কি করি, একটা পিরিয়ড পরে, মাস শেষে অথবা বছর শেষে অথবা 6 মাস পরে আমি কি করি, লেজারের যে ক্লোজিং যেটা থাকে, লেজারের ক্লোজিংটা নিয়ে আমি আলটিমেটলি ট্রায়াল ব্যালেন্স করি। তো লেজারের ক্লোজিং বলতে, যদি পিএনএল আইটেম হয় তাহলে হয় লেজারের পিএনএল আইটেম হলে যদি এক্সপেন্স হয়, তার মানে আমার ডেবিটের যতগুলো আইটেম আছে ডেবিটের যোগফলটাই ট্রায়াল ব্যালেন্সে ট্রিগার করে। আর সেম ভাবে যদি আমি ব্যালেন্স শিট আইটেম হয় তাহলে আলটিমেটলি ক্লোজিং ব্যালেন্সটা যায়, ব্যালেন্স শিট আইটেম হলে ক্লোজিং ব্যালেন্স যাবে। আর এগুলো বেসিক কথাবার্তা আর কি, কি জন্য লেজার ইউজ হয় এটা আপনারা পড়ে নিন, এখানে আমার আলোচনা করার কিছু নাই। ট্রেডিশনাল লেজার বলতে নমিনাল লেজার, নমিনাল লেজার বলতে আমরা যেটাকে বলতেছি যে এই যে আমি যে এক্সাম্পল দিলাম, রেভিনিউর জন্য আমার রেভিনিউ লেজার, দেন আমার পার্সেস লেজার বললাম, আমি স্যালারি বললাম, অফিস রেন্ট বললাম, স্টেশনারি বললাম, প্রিন্টিং এন্ড স্টেশনারি বললেন, ইউটিলিটি বলেন, এই যে আইটেম গুলো আমরা যে যে আলাদা আলাদা নাম বলতেছি এটাকে বলতেছে নমিনাল লেজার। আর এর বাইরে রিসিভেবল এবং পেয়েবল যে লেজারটা, রিসিভেবল এবং পেয়েবল এর মধ্যে বলছে সেপারেট অ্যাকাউন্টস ফর ইচ ক্রেডিট কাস্টমার, আর পেয়েবলটা বলছে সেপারেট অ্যাকাউন্টস ফর ইচ ক্রেডিট সাপ্লায়ার। এটা একটু বুঝে, রিসিভেবল আমি বলছি যে এটা অ্যাকচুয়ালি কিছু না, মেন আমার নমিনাল লেজারেই রিসিভেবলের আন্ডারে আমার ধরেন 100টা আমার কাস্টমার আছে, তাহলে আমি রিসিভেবল, যে আমি একটা আগে একটা যে এক্সাম্পল দিয়েছিলাম, যে আমি ধরেন 1000 টাকা প্রোডাক্ট সেল করলাম একটা কাস্টমারের কাছে, তো আমি যদি ক্রেডিটে সেল করলাম, আমি যদি জার্নাল দেই যে রিসিভেবল ডেবিট দেন হলো সেলস ক্রেডিট, এটা সফটওয়্যারের কথা বললাম, তাহলে আলটিমেটলি কি করবে, আমার 100টা কাস্টমার আছে, দিন শেষে আমি 100টা যে যোগফল 100 আইটেমের যোগফল এটা আলটিমেটলি রিসিভেবল আন্ডারে সে অ্যাকুমুলেট করে নিবে। তো আপনি যদি পিরিয়ড ইন্ডে একটা পিরিয়ড ইন্ডে আপনি দেখতে চান যে আপনার কোন কাস্টমার থেকে কত টাকা আপনি রিসিভেবল আছে, কোন কাস্টমারের এজিং কত, মানে কতদিন যাবত এই টাকাটা ডিউ আছে কাস্টমারের কাছ থেকে, তাহলে আপনি কিভাবে বের করবেন, বের করার কোনো ওয়ে নেই। সো এটাকে সফটওয়্যারে ক্লাসিফাই করার জন্য তখন আপনি যখন জার্নালটা দেয়, এটা সফটওয়্যারে ট্রিগারের অপশন আর কি, জার্নালটা যখন দেয়, সে জার্নালটাতে অ্যাকচুয়ালি জার্নাল যখন দেয় সে করতেছে কি, সফটওয়্যারে একটা এক্সেলে দেখেন, সফটওয়্যার করতেছে আপনার ধরেন এবিসি, আপনার কাস্টমার এবিসি লিমিটেড, লিমিটেড সে করতেছে ডেবিট সফটওয়্যার 1000 টাকা, দেন রেভিনিউ, রেভিনিউ করতেছে সে 1000 টাকা। এখন এই যে যে এবিসি বলেন, এটাকে যখন আপনি ক্লাসিফাই করবেন সফটওয়্যার এন্ট্রি দিবেন, এটা কি মেইন হেড কোনটা, এটা মেইন হেড কি আমার রিসিভেবল না পেয়েবল, তখন আপনি ওই যে ট্রিগারটাকে ধরাই দিবেন যেটা অ্যাকচুয়ালি এবিসিটা হলো আমার রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এআর অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, তো এটা হলো এটাকে বলতেছে সে নমিনাল লেজার হলো আমার এআর রিসিভেবল, মানে যেটাকে ট্রায়াল ব্যালেন্স যেটা হিট করে। আর এটা হলো সাব লেজার রিসিভেবল আন্ডারে, এটার পারপাসটা হলো আমার ইন্ডিভিজুয়াল পার্টি ওয়াইজ আমি ডিটেলসটা দেখবো কার কাছ থেকে কত আমি রিসিভেবল আছে আমার, সেম ভাবে আমাকে এজিং করার জন্য লাগতে পারে,
এবং আমি বছর শেষে অ্যানালাইসিস করার জন্য আমার লাগতে পারে যে আমার কোন কাস্টমারের কাছ থেকে ধরেন অনেক দিন রিসিভেবল অ্যাকাউন্টিং একটা অ্যাকাউন্টিং না নট অনলি মানে বিজনেসের একটা প্রিন্সিপাল হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি টাকাকে মানে লিকুইড টাকাতে কনভার্ট করবেন রিসিভেবলকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ হলো আপনি চিন্তা করেন আপনি যদি কোনো জিনিস ক্রেডিটে সেল করেন তাহলে দেখবেন এটা 1 মাস বা 15 দিনে যদি আদায় করতে পারেন হয়তো ফুল টাকাটা পাবেন। যখন হলো এটা 6 মাস 1 বছর চলে যাবে তখন এই ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা আছে। 1,000 টাকায় গিয়ে সে বলবে আমাকে ভাই 800 টাকা দেই, 700 টাকা দেই, 500 টাকা দেই, এটা বাদও যেতে পারে। সেম ভাবে আপনি যদি ওই যে দাঁড় দেন, বন্ধুকে দাঁড় দেওয়ার গল্প আছে না যে বন্ধুকে দাঁড় দিলে পরে হলো সে শত্রু হয়ে যায় ওইরকম আর কি। সো সেম বিজনেসম্যানদের একটা প্রিন্সিপাল আছে, বিজনেসম্যানদের পলিসি হলো মানে রিসিভেবল কে অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনি এটাকে লিকুইডেট করে নিতে হবে, ক্যাশে কনভার্ট করে নিতে হবে, না হলে এটা ব্যাড ডেট হবেই। এটা বিজনেসের নেচার। তো সেম ভাবে আমি যদি পার্সেসদের জার্নাল দেই ক্রেডিটে, পার্সেস করলাম সেম ধরেন XYZ থেকে আমি পার্সেস করলাম XYZ, তো XYZ থেকে এখানে আমি 500, এখানে আমার ক্রেডিট করলাম 500। ওকে, এখানে আলটিমেটলি এই XYZ টা আমার ট্রিগার করবে অ্যাকাউন্টস পেয়েবল কে ট্রিগার করবে। এটা আমি যখন ম্যাপিং করে সফটওয়্যারে দেখাই দিবে আর কি। তো আলটিমেটলি এটা হলো নমিনাল লেজার হলো এই যে অ্যাকাউন্টস পেয়েবল, যেটা ট্রায়াল ব্যালেন্সে হিট করে, যেটা ট্রায়াল ব্যালেন্সে হিট করবে। আর এটা হলো জাস্ট বাকি যেগুলো বলতেছে, এগুলো হলো বাকি যেগুলো বলতেছে যে রিসিভেবল লেজার পেয়েবল লেজার, এগুলো হলো জাস্ট সাব লেজার রেকর্ড রাখার জন্য আর কি, সেপারেট অ্যাকাউন্টস রাখার জন্য যে কার কাছ থেকে কত টাকা রিসিভেবল পেয়েবল থাকে। আর রেকর্ডিং ট্রানজেকশন ইন লেজার, আচ্ছা আপনারা যারা ক্লাস করেন এখানে বলেন তো সবাই কি অ্যাক্টিভলি ক্লাস করছেন নাকি হলো কেউ হলো শুধু মানে অন করে চলে গেছে কিনা, এরকম হলো এটা বুঝার হয়ে আছে। আমি কিন্তু কিছুক্ষণ পরে কোশ্চেন করা শুরু করবো, কোশ্চেন করা শুরু করবো, নাম ধরে কোশ্চেন করবো। মানে অ্যাক্টিভ আছে স্যার আছি হ্যাঁ স্যার। অনলাইন। আচ্ছা আর যদি কথা যদি শুনেন, এটা হলো আমি ওপেন, এটা হয়তো আপনাদের সাথে নতুন পরিচয়, আমি আমার লিঙ্কডিন দেখলে বুঝবেন আমি অনলাইনে ক্লাস করে অনেক ট্রেনিং করাই। সো যে কোনো ধরনের কোশ্চেন আমি হলো অলওয়েজ ওপেন, যে কোনো ধরনের কোশ্চেন বলেন যদি থাকে করুন, ঠিক আছে? যদি বুঝতে আপনি ব্যর্থ হন যে আমি বুঝাইতে পারিনি, ঠিক আছে, কোশ্চেন করেন, কোশ্চেন নিয়ে কোনো ইস্যু নেই। আচ্ছা দেন আমি আপনারা কি ক্লাসে অ্যাটেন্টিভ আছেন কিনা সেটা বোঝা যাবে, আমি কিন্তু কোশ্চেন করবো, নাম ধরে কোশ্চেন করবো। রেকর্ডিং ট্রানজেকশন লেজার্স, আচ্ছা ক্রনোলজিক্যাল অর্ডার বলতে, এটা ক্রনোলজিক্যাল অর্ডার বলতে যে ট্রানজেকশনটা আগে ঘটবে সেটা আগেই রেকর্ড হবে। এটা আমি আপনি যে কোনো যদি কোনো লেজার দেখেন, লাইক হলো জানুয়ারি 1 তারিখে যে লেজারটা এটা আগে থাকবে, জানুয়ারি 10 তারিখে এটা পরে থাকবে, সেম অ্যাজ ইট ইজ এইভাবে আসবে বছরের শেষ পর্যন্ত। কিউমুলেটিভ টোটাল ব্যালেন্স বিল্ড আপ ওভার দ্য টাইম, এটা অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্সে হিট। এখানে একটা কোশ্চেন আসবে, এখানে এটা নাম ধরে কোশ্চেন করবো, হ্যাঁ এটা হলো বলবেন যে কেন হলো আমি বলছিলাম যে যেটা এক্সপেন্স এন্ড ইনকাম আইটেম, এক্সপেন্সের লেজার, এক্সপেন্সের লেজার যখন ট্রায়াল ব্যালেন্সে যাবে, এক্সপেন্স লেজার এটা যাবে টোটালটা, ট্রায়াল ব্যালেন্সে যাবে টোটাল। ইনকামের লেজার, ইনকামও সেম একইভাবে টোটালটা যাবে ট্রায়াল ব্যালেন্সে। যখন আপনার ব্যালেন্স শিট আইটেম হবে অ্যাসেট এবং লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ইকুইটি, লাইবিলিটি অ্যান্ড ইকুইটি, এটা যাবে ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে। বলেন তো এই রিজনটা বলবেন, এটা কেন হবে এটা বলবেন, না ট্রায়াল ব্যালেন্স মিলবে না। আচ্ছা ট্রায়াল ব্যালেন্স মিলবে না বলতে সফটওয়্যারে দেখাবে, এটা সফটওয়্যার, ট্রায়াল ব্যালেন্স মিলবে না বলতে সফটওয়্যারে দেখাবে। এটা কেন হবে বলেন তো, এটা একজন বলবেন ধরেন, এটা বলবেন। আচ্ছা জয় গুইয়া বলেন তো, জয় গুইয়া জি স্যার। আপনি বলবেন যে পিএনএল এর আইটেম, এই যে বললাম যে লেজার যখন হয় পিএনএল এর আইটেম যেটা এক্সপেন্স এবং ইনকাম, এটা জি টোটালটা যাবে ট্রায়াল ব্যালেন্সে টিভিতে, টোটাল সারা বছরে আপনার যে কস্ট। জি স্যার। আর এটা এটা হলো যখন আপনি ব্যালেন্স শিট করে, ব্যালেন্স শিট হবে আর কি যখন বলছি, জি স্যার। ব্যালেন্স শিট বলতে সরি ব্যালেন্স শিট বলতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট হলো ব্যালেন্স শিট, একটা পিএনএল। তো পিএনএল এ যখন যাবে ইনকাম এবং এক্সপেন্সের আইটেম যাবে, টোটালটা যাবে টিভি এবং পিএনএল। আর অ্যাসেট এবং লাইবিলিটি আইটেমটা যাবে ক্লোজিং, ঠিক আছে? এটা কেন যাবে বলেন তো? স্যার অ্যাসেট এন্ড লায়াবিলিটি এটা ক্লোজিংটা যাবে আর লগা এক্সপেন্স আর লেজারটা যাবে টোটাল। কেন যাবে, কেন যাবে, এটা লজিকটা কি, কেন যাবে, লজিকটা কি, লজিকটা বলবেন। লজিকটা স্যার
আচ্ছা, কেউ আছে লজিকটা বলতে পারবেন কেন ক্লোজিং যায়? স্যার এটা কি স্যার অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই মানে কম্পোনেন্ট গুলো হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি এন্ড ইকুইটি। হ্যাঁ, তো ওইখানে স্যার আলাদাভাবে এক্সপেন্স আর ইনকাম যাবে না। না এটা লজিক না, লজিকটা হলো স্যার এটা বোঝা। মেবি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন করা হয় পিরিয়ডিক, স্যার এই কারণে স্যার মাসিক ক্লোজিং ডেটটা চায়। আর স্যার প্রফিট অ্যান্ড লসের যে স্টেটমেন্ট আছে ওটা তো স্যার টোটাল ইয়ারের, এই টোটাল ইয়ারের কারণে যে টোটাল ব্যালেন্সটা চায় ফুল ইয়ারের। আচ্ছা শুনেন, পিএনএল টা হলো যখন আপনি কোনো প্রফিট এন্ড লস দেখেন, সেখানে নিচে দিয়ে আপনারা যারা সিএফআর মে আছেন তারা দেখবেন লেখেন ফর দ্য ইয়ার ইন ডেট অথবা ফর দ্য পিরিয়ড ইন ডেট, তাই না? এরকম লেখেন। জি তার স্যার। মানে এটা পুরো 1 বছরের ট্রানজেকশনটা আসে এখানে প্রফিট এন্ড লস। আর ব্যালেন্স শিট যখন ফাইন্যান্সিয়াল পজিশন যখন করেন, এটা বলা থাকে অ্যাজ অফ লেখেন, অনেকে অ্যাজ অন লেখেন, জি অ্যাজ স্যার। অফ 13 জুন অথবা 31 ডিসেম্বর। তার মানে হলো ব্যালেন্স শিটটা এটা হলো আজকে আমার 30 জুনে আমার কোম্পানির অবস্থা কি, অ্যাসেটের 30 জুনে আজকে আমার অবস্থা কি, এটা হলো একদিনের ওই দিনের অবস্থা। ঠিক আছে, ওই দিনের মানে পুরো বছরের শেষে আলটিমেটলি আমার এই অবস্থায় এসে অ্যাসেটটা দাঁড়াইছে। ঠিক আছে। জি আর স্যার। ইনকামটা হয় পুরো ডুরিং দ্য ইয়ারে রিপোর্ট হয়, ডুরিং দ্য ইয়ার ইনকাম কত। ওকে, এটা গেল নমিনাল লেজার। হ্যাঁ, নমিনাল লেজার বলতে আমরা এতক্ষণ আলোচনা করছি। নমিনাল লেজার বলতে কি? নমিনাল লেজার বলতে প্রত্যেকটা আইটেম ওয়াইজ যে লেজার হয়, প্রত্যেকটা আইটেম, রেভিনিউ, পারচেস, দেন আমার বললাম যে অফিস রেন্ট বললাম, ইউটিলিটি বললাম, স্যালারি বললাম, ইন্টারনেট বলেন, যে কোনো ধরনের আইটেম, প্রত্যেকটা আইটেম ওয়াইজ যে লেজার, এটা হলো নমিনাল লেজার। নমিনাল লেজার আলটিমেটলি প্রথম হলো কি বুক হয়। আর ইচ অ্যাকাউন্ট হ্যাজ এ নেম এন্ড ইউনিক কোড। নেমটা তো এই যে যেটা নাম বললাম আর কি, যে নাম বললাম এগুলো হলো নেম। ইউনিক কোড বলতে এটা কখন হয়? এটা মেনলি হলো আগে ছিল না আর কি, যে সফটওয়্যার বেস করে সাপ্লাইটা এরকম দিচ্ছে আর কি। ইউনিক কোড বলতে যখন আপনার জিএলএনটি হয় সফটওয়্যারে, ও তখন ওনারা এটা বোঝার জন্য আলাদা একটা কি দেয়, ইউনিক কোড দেয়। স্যার ধরেন, কি কথা বলতেছেন, কেউ কোশ্চেন করতেছেন নাকি ফোনে কথা বলতেছেন? জি স্যার জি স্যার সে মিউট করে রেখেন, মিউট করে রেখেন। হ্যাঁ, স্যার ডিফারেন্সটা বলা একটু স্যার। আমাকে জিজ্ঞেস করতেছেন নাকি? জি স্যার কি 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 জিজ্ঞেস করছিলেন আবার বলেন তো। জি স্যার একটু আগে স্যার মানে আপনার যেটা বিজনেস প্রোডাক্ট ওই একটা এবং স্যার আপনার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, হ্যাঁ? আপনার নেটের প্রবলেম হচ্ছে, একটু পরে আবার বললেন। আচ্ছা, এটা দেখেন, ইস অ্যাকাউন্ট হ্যাজ নেম ইউনিক কোড। এটা কোড বলতে আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন, ধরেন আমার হলো স্যালারি, তো স্যালারি কিসের আন্ডারে যায়? অ্যাডমিনের আন্ডারে, লাইক ধরেন অ্যাডমিনের আন্ডারে। তখন অ্যাডমিনের আন্ডারে একটা কোড দেয়। কোডটা হলে কিভাবে দেয়? এইখানে দেখেন, এটা হলো জাস্ট বোঝার জন্য। সফটওয়্যার একটা কোড থাকে, ধরেন আমার প্রথম শুরু হয় রেভিনিউ দিয়ে। হ্যাঁ, তো ধরেন আমি রেভিনিউটা রিপোর্ট করব, যখন রেভিনিউটা 100, এটা প্রথম ডিজিট 100 থাকলো, দেন 100-01, এটা ধরেন রেভিনিউর কোড। এটা কোম্পানি তার বেসিসে দিয়ে নেয়, সিঙ্ক্রোনাইজিং, এটা সফটওয়্যারে থাকে আর কি অটোমেটিকলি। সে ডিসিশন নেয় কি সেট করবে না করবে, যখন সফটওয়্যারে ওই ইনিশিয়াল ডিজাইন করে তখনই করে নেয়। দেন আমার ধরেন পার্সেস। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিএল এর একটা আলাদা আলাদা কোড। পার্সেসটা আমার যেহেতু পরে আসবে, তো সে হয়তো এটাকে শুরু করবে 100 না দিয়ে 200 শুরু করবে। হ্যাঁ, 201, 01, এরকম একটা শুরু করলো। দেন স্যালারিজ, স্যালারিজ স্যালারিজ হাইফেন দিয়ে স্যালারিজটা ধরেন শুরু করে, হয়তো সে এটা অ্যাডমিনের আন্ডারে নিল, এটা 300। এটা এক এক ধরনের কোম্পানি এক এক রকম ইউজ করে। এটা এমন না যে ফিক্সড একটা হলো একবারে ইউনিক সব কোম্পানির জন্য একরকম কোড। এটা এক এক কোম্পানি তার নিজস্ব বেসিসে সুবিধার জন্য ডিজাইন করে নেয়। ইনিশিয়ালি সফটওয়্যারটা যখন ইনস্টল করে, তখন সে তার মতো ডিজাইন করে নেয়। এটা আপনার জানার দরকার নেই, প্র্যাকটিক্যালি যেহেতু আপনারা এই ইন্ডাস্ট্রিতে থাকবেন, আলটিমেটলি সিএ প্রফেশনে আসবেন, ওই জন্য আর কি এটা বলা। এগুলো পরীক্ষা আসবে না। ফর্মস দ্য বেসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমার দরকার নাই। হ্যাঁ, স্যার এই আচ্ছা, কোডটা কি সুবিধা পাওয়া যায় স্যার? সুবিধা পাওয়া যায় বলতে সফটওয়্যারে হলো সুবিধা পাওয়া যায় যখন ওই আপনারা যারা কাজ করে, ওরা কাজ করতে করতে হলো কোডিংটা ইজিলি মনে থাকে আর কি। মনে থাকে কিভাবে? যেমন আপনার এই সফটওয়্যারে হয়তো জিএল হয় 2000 জিএল হয়ে গেছে বা 1000 জিএল হয়ে গেছে, তখন যখন ইজিলি জিএলটা সার্চ দেয়, ওই যে যখন বাউসার এন্ট্রি দেয়, বাউসার এন্ট্রি দেওয়ার সময় জিএলটা এটা এটা থাকে নর্মালি নামের আগে, এটা থাকে এইভাবে ডিজাইন করা। এসএপি তে কেউ যদি দেখেন, এসএপি তে দেখেন এটা ওই
রেকর্ডিং এর সুবিধার জন্য এভাবে থাকে হাইফেন দিয়ে, হ্যাঁ এভাবে থাকে। তো যখন ড্রপ ডাউন থেকে চেক করে ওনার হয়তো মনে আছে যে কাজ করতে করতে ইউজ এটা 3000-এ আছে, 300 থেকে শুরু হয়, 300 লিখলো, নিচে 300 গুলো চলে আসলো। আর না হলে একবারে পুরো ওই 2000 লোড হবে আর কি, 1000 যদি লেজার থাকে 1000 লোড হবে। সেখানে 300 লেখার পরে 300 গুলা ড্রপ ডাউনে আসবে, দেন 0 লিখলে পরে চলে আসবে আর কি। বুঝতে পারছেন? জি এরকম স্যার। যার যার সুবিধার মতো সে করে নেয় আর কি। এটা একবার ইউনিক কোন নিয়ম না আর কি, যে আপনার একবারে সবার ক্ষেত্রে যে ইউনিক থাকবে এমন না। ডিজাইন কিভাবে করেন আপনি ওইভাবে হবে। এক্সাম্পল নমিনাল লেজার। আচ্ছা, নমিনাল লেজার এগুলো অলরেডি আমরা বলে ফেলছি, যে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমাদের প্ল্যান্ট এন্ড মেশিনারি, মোটর ভেহিকেল, ক্যাপিটাল ওনার্স ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমার ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল। এটা নমিনাল লেজার বলতে যেই টার্মে আমরা বুঝি, যেটাকে আমরা নাম দেই ওই যে লেজার করার সময় বা ট্রায়াল ব্যালেন্স করার সময়, এগুলাকে বলতেছে নমিনাল লেজার। ডাবল এন্ট্রি বুক কিপিং। তো অ্যাকাউন্টিং হলো ডাবল এন্ট্রি বুক কিপিং। এটা ওই এআই দিয়ে দিয়ে করা, মানে যেটা মাইক্রোসফটের 365 দিয়ে করা, ও এই জন্য দিচ্ছে। একটা দরজা যখন খোলা আরেকটা দরজা বন্ধ হবে বুঝাইছে আর কি ডাবল এন্ট্রি বুক কিপিং। মানে আপনি যদি একটা ডেবিট করেন, আরেকটা এন্ট্রি সাবসিকুয়েন্ট আবার ক্রেডিট হবে। এখন ক্রেডিট হওয়ার জন্য এটা একটা বিশাল একটা, এটা যে সুন্দর যেটা ম্যাপিং, এটা আমরা এখানে যাচ্ছি। অ্যাসেট, কোন অ্যাসেট যদি আমার ডেবিট ইনক্রিজ হয় তাহলে আমার ডেবিট হয় কিভাবে? এক্সাম্পল, ধরেন আপনি কোন একটা মেশিনারি পারচেস করলেন, তার মানে কি আমার বিজনেসে মেশিনারিটা ইনক্রিজ হবে, তো আমার মেশিনারি ডেবিট হবে। আমি যদি ক্যাশে পারচেস করি তাহলে আমার বিজনেস থেকে কি চলে যাবে? ক্যাশ বের হয়ে যাবে, অথবা ব্যাংকের ব্যালেন্স বের হয়ে যাবে। তো আমার এখানে একটা অ্যাসেট ডিক্রিজ হবে। তো অ্যাসেট অ্যাসেট ডিক্রিজ হবে মানে কোন অ্যাসেটটা ডিক্রিজ হবে? ব্যাংক ডিক্রিজ হবে, ব্যাংক ক্রেডিট হবে। দেন আমি যদি লায়াবিলিটিস এ যাই, লায়াবিলিটিস বলতে আমি ডেবিট হবে কখন? যখন ডিক্রিজ হয় তখন ডেবিট হবে। সেম ভাবে এটা একটা এক্সাম্পল দেই, এই যে ক্রেডিটর্স, পেবল টু ক্রেডিটর্স। ধরেন আপনি ক্রেডিটরদের পে করবেন, তাহলে ক্রেডিটর হলো আমার কি? ক্রেডিট এন্ট্রি, নর্মালি আমার ক্রেডিট এন্ট্রি। তো ক্রেডিটরকে আমার পে করার কারণে তাহলে আমার ক্রেডিটর কি হবে? কমে যাবে, ক্রেডিটর ডিক্রিজ হবে। তো ক্রেডিটর ডিক্রিজ হলে আমার ডেবিট হচ্ছে, এখানে ক্রেডিটর ডেবিট হচ্ছে মানে হলো ধরেন এবিসি আমার ক্রেডিটর। সো এবিসি কে আমি 1000 টাকা পে করলাম, তার কাছ থেকে আগে আমি আগে কোনো প্রোডাক্ট কিনলাম, 1000 টাকা এখন পে করে দিলাম। তাহলে এই 1000 টাকা পে করার জন্য আমার এবিসি কি হবে? এখন ডেবিট হবে, এবিসি 1000 ডেবিট হবে এবিসি। আমার ডিক্রিজ হলো কি? এবিসি কে আমি পে করছি, তার মানে আমার কি হয়? ক্যাশ ডিক্রিজ হলো, নাহলে ব্যাংক ডিক্রিজ হলো। তাহলে যদি আমার ক্যাশ ডিক্রিজ হয় তাহলে একটা অ্যাসেট ডিক্রিজ হলো, অ্যাসেট ডিক্রিজ হওয়ার কারণে কি হবে? ক্যাশ ক্রেডিট হবে, অ্যাসেটটা ক্রেডিট হবে যেটা অ্যাসেট ডিক্রিজ হয়। সেম ভাবে আমি যদি ক্যাপিটাল চিন্তা করি, ক্যাপিটাল বলছে ডেবিট হবে কখন? যদি ডিক্রিজ হয়। আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আজকে এবিসি একটা কোম্পানি, সে ইনকর্পোরেট হলো, তার পেইড আপ ক্যাপিটাল হলো 1 লাখ টাকা। তার পেইড আপ ক্যাপিটাল 1 লাখ টাকা সে ইনজেক্ট করলো। ধরেন এবিসি আমার একটা কোম্পানি, আপনারা একজন আমার ধরেন শেয়ার হোল্ডার, আমরা দুইজন মিলে একটা কোম্পানি করলাম এবিসি। তাহলে আপনি 50,000 দিলেন বিজনেসে, আমি 50,000 দিলাম বিজনেসে ক্যাপিটাল হিসাবে। তাহলে বিজনেস কি পেলো? বিজনেস হলো অ্যাজ এ ক্যাশ, সে আমার কাছ থেকে 50,000 পেলো, আপনার কাছ থেকে 50,000 পেলো। তার মানে হলো কি? ক্যাপিটাল ইনজেক্ট করার কারণে তার ক্যাশটা ইনক্রিজ হলো বিজনেসে। তাহলে বিজনেসের ক্যাশ ইনক্রিজ হওয়ার কারণে একটা অ্যাসেট ইনক্রিজ হলে, যে আমরা প্রথমে দেখছি অ্যাসেট ডেবিট হয় মানে ক্যাশ ডেবিট হয়। সেম ভাবে বিজনেস আমার কাছ থেকে টাকা, আমি দিলাম 50,000, আপনি দিলেন 50,000। তাহলে এটা আমার হলো কি? বিজনেস আমাকে দেয় না, আমার বিজনেস থেকে আমি টাকাটা পাবো কি হিসাবে? অ্যাজ এ ক্যাপিটাল হিসাবে আমি টাকা দিচ্ছি, বিজনেস আমাকে ক্যাপিটাল হিসাবে পে করতে হবে যদি আমি বিজনেসটা ছেড়ে চলে যাই। ধরেন আগামী 2 মাস পরে আমি বলছি যে ঠিক আছে আপনি এবিসি, আপনি ধরেন এখানে একজনের নাম ধরেন ইস্তিয়াক, একজনের নাম ইস্তিয়াক, সে হলো আপনি চালান, আপনি আমাকে টাকা দিয়ে চলে যান, অথবা আরেকজন কিনে নিবে আমার শেয়ারটা। তো এটা হলো কি? বিজনেস যদি আমাকে টাকা দিয়ে দেয় তার মানে কি? বিজনেস আমাকে ক্যাপিটাল হলো রিটার্ন করবে। তো এখানে প্রথমটা আমি যেটা বললাম, ক্যাপিটাল যদি ইনজেক্ট করে, ক্যাপিটাল ইনজেক্ট করার কারণে বিজনেস রিসিভ করতেছে ক্যাশ, একটা অ্যাসেট রিসিভ করতেছে ক্যাশ, সো ক্যাশটা ডেবিট হচ্ছে। সেম ভাবে ক্যাপিটাল সে বিজনেস হলো মালিকের কাছে দেয় না, এটা লায়াবিলিটি। লায়াবিলিটি ইনক্রিজ হওয়ার কারণে বলতে ক্যাপিটাল ইনক্রিজ হওয়ার কারণে ক্রেডিট হচ্ছে। সেম ভাবে যদি আমি ইনকামে চিন্তা করি, রেভিনিউ, আমি ধরেন রেভিনিউ তো দুইটা এক্সাম্পল ধরেন, 1 লাখ টাকার কোন প্রোডাক্ট ক্যাশে সেল করলাম, ক্যাশে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করলাম, তাহলে 1 লাখ টাকা এটা আমার রেভিনিউ।
রেভিনিউ যদি আমার ইনকাম যদি ইনক্রিজ হয়, ইনকাম ইনক্রিজ হলে আমার ক্রেডিট হচ্ছে রেভিনিউ ইনকাম। দেন আবার ডেবিট হচ্ছে কি, আমি ক্যাশে বিক্রি করার কারণে একটা ক্যাশ রিসিভ করতেছি, ক্যাশটা হলো আমার অ্যাসেট। ক্যাশ অ্যাসেট যদি আমার ইনক্রিজ হয়, আমি প্রথমে দেখছি ইনক্রিজ হলে আমার ডেবিট হয়, মানে অ্যাসেট বলতে ক্যাশটা আমার ডেবিট হচ্ছে, ইনকাম ক্রেডিট হচ্ছে। সেম ভাবে আমি যদি এটা বাকিতে বিক্রি করি, ক্রেডিটে সেল করি, তাহলে ক্রেডিটে সেল করলে আমার রেভিনিউ 1 লাখ টাকা, যেটা সেলের কারণে রেভিনিউ আমার 1 লাখ টাকা ইনক্রিজ হচ্ছে, ক্রেডিট। সেম ভাবে রিসিভেবল আমার একটা অ্যাসেট, রিসিভেবল আমার ইনক্রিজ হচ্ছে, আমি টাকা পাবো, রিসিভেবল ইনক্রিজ হওয়ার কারণে রিসিভেবলটা ডেবিট হবে 1 লাখ টাকায়। তাহলে রিসিভেবল হলো অ্যাসেট হিসাবে ইনক্রিজ হচ্ছে, জন্য রিসিভেবল ডেবিট। এক্সপেন্স যদি চিন্তা করেন আপনি, এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হয়। ধরেন এই মাসে আমি অফিসের ভাড়া দিলাম 1 লাখ টাকা, আমি অফিসের ভাড়া দিলাম এই মাসে। সো এই মাসে অফিসের ভাড়া দিলাম, এটা আমার হলো এক্সপেন্স, রেন্ট, অফিস রেন্ট। এই অফিস রেন্টটা আমার কি হচ্ছে, একটা এক্সপেন্স যখন ইনক্রিজ হয় এটা হলো আমার ডেবিট হচ্ছে, অফিস রেন্ট ডেবিট হচ্ছে। সেম ভাবে যদি আমি ব্যাংক থেকে টাকা চলে যায়, আমার ব্যাংক ক্রেডিট হবে, ক্যাশ থেকে চলে গেলে ক্যাশ ক্রেডিট হবে, কারণ ব্যাংক অথবা ক্যাশ যেটাই বলি না কেন, এটা আমার অ্যাসেট আইটেম। তো এটা আমার অ্যাসেট কমে যাওয়ার কারণে অ্যাসেটটা আমার, এটা অ্যাসেটটা ক্রেডিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। সেটা আবার আপনার সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট জানেন। এখন এটা বোঝার জন্য আগে আমাকে জানতে হবে অ্যাসেট কোনটা, লাইবিলিটি কোনটা, ক্যাপিটাল কোনটা, ইনকাম কোনটা, এক্সপেন্স কোনটা। যদি কারোর বুঝতে ভুল হয়, এটা একটু চেক করে নিতে হবে। আমরা তো আলোচনা করছি, আরো করব। আগে ইনিশিয়ালটা বুঝতে হবে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের বাইরে, তাদের একটু ভালো করে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, এটা করার আগে এখানে দেখেন এক্সাম্পল অলরেডি আমরা অবশ্য বলে দিচ্ছি। কি এক্সাম্পল বললাম? এই যে ফার্নিচারের কথা, এটা আপনাদের বইয়ের এক্সাম্পল, আপনাদের টেক্সট বুক যেটা, সেটার এক্সাম্পল। এ কোম্পানি বাই অফিস ফার্নিচার হলো 1000 টাকা। তাহলে 1000 দিয়ে যদি সে অফিস ফার্নিচার বাই করে, তার হলো ফার্নিচার হলো অ্যাসেট, ইনক্রিজ হচ্ছে, অ্যাসেট ডেবিট। আরেকটা অ্যাসেট কমে যাচ্ছে ক্যাশে কেনার কারণে, ক্যাশটা ডিক্রিজ হচ্ছে, এই জন্য ক্যাশ ক্রেডিট। সেম ভাবে এখানে বলছে যে কোম্পানি হ্যাজ গেইনড অ্যাসেট, ইনক্রিজ ইন অ্যাসেট, কোম্পানি হ্যাজ লস্ট হলো ক্যাশ, ডিক্রিজ ইন অ্যাসেট, এটাও আরেকটা অ্যাসেট ডিক্রিজ হলো। তো এটা নিয়ে এই বেসিকটা বুঝেন না, এরকম কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, এটা আমি এই এক্সাম্পলটা বলি, এটা টেক্সট বুকের এক্সাম্পল, বলার পরে কোশ্চেন করবো, নাম ধরে কোশ্চেন করবো, হ্যাঁ, যে আপনি বুঝছেন কিনা। রিসিভ 250 টাকা ক্যাশ সেল। তাহলে এখানে একটা নর্মাল জিনিস, এটা সবাই জানে, ক্যাশ সেল। সে কি করলো, ক্যাশ সেল আমার দুইটা ট্রানজেকশন, এখানে দুইটা ট্রানজেকশন কি, একটা ট্রানজেকশনের দুইটা ইফেক্ট। একটা হলো আমার ক্যাশ হলো, আমি ক্যাশ পেলাম ক্যাশ সেলের কারণে, তাহলে ক্যাশ একটা হলো অ্যাসেটের আইটেম, যদি অ্যাসেট বাড়ে আমার হলো কি ডেবিট হবে, মানে ক্যাশের ব্যাংক অথবা ক্যাশ ইন হ্যান্ড, এটা ডেবিট হবে। সেম ভাবে সেল করলাম আমি, সেল হলো আমার ইনকাম আইটেম, ইনকাম আবার বাড়লে আমার ইনকাম ক্রেডিট হয়, মানে সেল ক্রেডিট হবে। পে রেন্ট বিল, আমি এটা অলরেডি বলে ফেলছি যে রেন্ট হলো এক্সপেন্স। তো আমার যদি এক্সপেন্স ইনক্রিজ হয়, তাহলে ডেবিট হয়, রেন্ট এক্সপেন্স এর জন্য ডেবিট। আমার পকেট থেকে টাকা চলে যাবে, পকেট থেকে টাকা চলে যাবে মানে একটা অ্যাসেট কমে যাবে, ক্যাশ অথবা ব্যাংক কমে যাবে, এই জন্য ক্যাশ আর ব্যাংক ডেবিট। পে ফর গুডস, এটা অলরেডি আলোচনা করে ফেলছি পার্সেজের জন্য, যে পার্সেজ আমার একটা এক্সপেন্স আইটেম, এক্সপেন্স ইনক্রিজ হওয়ার কারণে সেটা আমার ডেবিট হচ্ছে। সেম ভাবে আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, ক্যাশ, সেটা একটা অ্যাসেট, রিডিউস হচ্ছে, এই জন্য অ্যাসেটটা আমার ক্রেডিট। পে ফর সেলস, এটা ফার্নিচার, ফার্নিচার ফিক্সড একটা অ্যাসেট, ইনক্রিজ হলো, এই জন্য অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এখন আপনারা বলবেন, ও এটা ক্রেডিটের তো আছে, এটা এটা একটু বলে নিই। সেল গুডস অন ক্রেডিট, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে, যে আমি আলবামার কাছে ক্রেডিটে সেল করলাম, তো অ্যাকচুয়ালি আমার তার কাছ থেকে টাকা রিসিভেবল, ক্রেডিট রিসিভেবল আমার ডেবিট হচ্ছে। কেন? আমার একটা অ্যাসেট বাড়লো, রিসিভেবল একটা অ্যাসেট ইনক্রিজ হলো। সেলস আমার একটা ইনকামের আইটেম, ইনকাম যখন ইনক্রিজ হয়, ইনকাম হলো ক্রেডিট হয়। বাই গুডস, পার্সেস, এটা একটা এক্সপেন্সের আইটেম, এক্সপেন্স যদি আমার ইনক্রিজ হয়, ডেবিট হয়, সেটা আমি ক্রেডিটে কেনার কারণে কি ইনক্রিজ হবে, ট্রেড পেয়েবল ইনক্রিজ হবে। ট্রেড পেয়েবল হলো একটা লাইবিলিটি আইটেম, লাইবিলিটি যদি ইনক্রিজ হয়, আমাদের লাইবিলিটি হলো, আমরা জানি লাইবিলিটি ইনক্রিজ হলে লাইবিলিটি ক্রেডিট হয়। এখন এটা নিয়ে কোশ্চেন করবে, এটা নিয়ে বলবেন আপনারা যে কি বুঝলেন, ঠিক আছে? বা একটা জার্নাল বলবো, দেখবা আপনারা হলো কতটুকু বুঝেন। মরিয়ম খাতুন বলেন, মরিয়ম খাতুন, মোসাম্মত মরিয়ম খাতুন, আছেন? আপনি আছেন? নাই, উনি নিশ্চিত হলো ঘুমাইতেছে আর কি, হ্যাঁ। এ- ইমাম হোসাইন বলেন, ইমাম হোসাইন নোবেল। আচ্ছা, আপনাকে একটা জার্নাল বলি, হ্যাঁ, একটা মানে ট্রানজেকশন বলি, আপনি হলো এটা বলবেন যে এটার ইফেক্ট কি, ডেবিট কি ইনক্রিজ হলো এবং জার্নাল কি হবে।
বুঝে বলবেন, আমি যেভাবে বলছি আর কি, লাইবিলিটি পাশে কি ইনক্রিজ হলো অথবা এক্সপেন্স পাশে কি ইনক্রিজ হলো, এভাবে বলবেন পুরোটা। ধরেন আপনি অ্যাডভান্স অফিস রেন্ট দিলেন 5 লাখ টাকা, অ্যাডভান্স অফিস রেন্ট পে করলেন 5 লাখ টাকা। এখানে মানে ইফেক্টটা বলেন, অ্যাসেট কি হলো, লাইবিলিটি কি হলো, এটা বলেন এবং জার্নালটা বলেন। স্যার এখানে হচ্ছে স্যার অ্যাডভান্স হচ্ছে অ্যাসেট ডেবিট, আর হচ্ছে আমার 4 লাখ টাকা চলে গেছে, এটা হচ্ছে ক্রেডিট। একটা অ্যাসেট বাড়ছে, হ্যাঁ, আর অ্যাসেট ডিক্রিজ করছে। ওকে। নেক্সট হলো আপনার যখন, এটা তো মাসের 1 তারিখে আপনি অ্যাডভান্স দিলেন, মান্থ ধরেন জানুয়ারি 1 তারিখে, জানুয়ারির 31 তারিখে ধরেন আপনি এই যে 5 লাখ টাকা দিলেন, এটা 5 মান্থের অ্যাডভান্স, ঠিক আছে? তো 5 মান্থের অ্যাডভান্স আপনি দিয়েছিলেন, তো জানুয়ারি মাসের 31 তারিখে আপনি কি জার্নাল দিবেন মাস শেষ? মাসের স্যার আমার যে এক্সপেন্সটা হয়েছে, এক্সপেন্সটা হচ্ছে আমার ডেবিট, আর হচ্ছে আমার যে প্রিপেড এক্সপেন্সটা ছিল এটা হবে ক্রেডিট। লজিকটা বলেন, লজিকটা বুঝিয়ে বলেন তাহলে সবাইকে। আমার এক্সপেন্স হচ্ছে বাড়বে, ইকুইটি কমবে, আর অ্যাসেট হচ্ছে কমবে আমার, যেটা হচ্ছে প্রিপেড অ্যাসেট, এটা হচ্ছে আমার হচ্ছে ডিক্রিজ করবে। হ্যাঁ, অ্যাসেট কমলে আমার হলো কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়, এটা বলেন না, তাহলে তো সবাই বুঝবে, নাহলে বুঝবে না তো। অ্যাসেট কমলে ক্রেডিট হবে স্যার, আর এই ডেবিট করলেন, কোনটা ডেবিট করলেন? এক্সপেন্স কেন ডেবিট করলেন এটা? এক্সপেন্স বাড়ছে লজিকটা কি? এই জন্য ডেবিট স্যার। এক্সপেন্স যদি ইনক্রিজ হয় ডেবিট হয়। জি ওকে, স্যার। সবাই সবাই বলেন ওটা ঠিক আছে, বলেন তো। ঠিক আছে জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার ঠিক স্যার আছে। ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, এখন মিরাজ বলেন, মিরাজ, মিরাজ। জি স্যার। আচ্ছা, আপনাকে একটা বলি, ট্রানজেকশন আপনি বলেন। আপনি আপনার কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেলেন, সেম 5 লাখ টাকা অ্যাডভান্স পেলেন আপনার কাস্টমারের কাছ থেকে, আপনি এখনো প্রোডাক্ট ডেলিভারি করেন নাই অথবা সার্ভিস ডেলিভারি করেন নাই, অ্যাডভান্স নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে, 5 লাখ টাকা অ্যাডভান্স নিচ্ছেন। এখন এটা বলেন আপনি, এই ইফেক্টটা বলেন, জানাটা বলেন। কি জানাল, জানা নাই? কোশ্চেন বুঝছেন আপনি? আচ্ছা, মাইশা আহমেদ বলেন তো। মাইশা আহমেদ। ইয়েস স্যার। এই যে আমি ওনাকে যে কোশ্চেনটা করেছিলাম, এটা বলেন আপনি, কি হবে, ইফেক্ট কি হবে বলেন, ওনাদের বলেন, সবাইকে বলেন আর কি, আমরা শিখি। স্যার আমার এখানে একটু নেট আনস্টেবল, তো স্যার আমার একটু কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, তৌফিক ইসলাম বলেন, তৌফিক ইসলাম জি স্যার। বলেন তো, এই ট্রানজেকশনটা কি হবে, যদি ওনাকে যে এক্সাম্পল দিয়েছিলাম। স্যার ওই আমরা অ্যাডভান্স পেমেন্ট পাইছি, কিন্তু স্যার সার্ভিস বা প্রোডাক্ট ডেলিভারি করা হয় নাই, এটা স্যার হুম। আমাদের এটা স্যার লাইবিলিটি স্যার। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইবিলিটি, হ্যাঁ বলেন এরপরে। আমরা আমরা ক্যাশ পাইলাম স্যার, তাহলে ক্যাশ অ্যাসেট ওইটা স্যার ডেবিট হবে, আর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করলাম ওটা স্যার ক্রেডিট হবে স্যার। হুম, ক্রেডিট হবে, এটার নাম কি বলে, এটারে টার্মটা কি বলে? স্যার এটা পেয়েবল। আর্নান্ড বলে, আর্নান্ড বলে, পেয়েবল, পেয়েবল। জি স্যার। ওকে, তো লজিকটা বলেন, কেন কোনটা ডেবিট করলেন কেন আর ক্রেডিট করলেন কেন, স্লাইডের আলোকে বলেন, মানে আপনার যে টপিকসটা ছিল টেক্সট বুকে এর আলোকে বলেন আর কি, কেন আপনি ডেবিট করলেন, কেন ক্রেডিট করলেন, তাহলে বাকিরা বুঝবে। স্যার স্যার ক্যাশ রিসিভ করলাম আমরা স্যার, ক্যাশ বাড়ার কারণে স্যার এটা ক্যাশ অ্যাসেটটা বেড়ে গেল স্যার, সেই জন্য ক্যাশটা ডেবিট হবে স্যার। হুম, আর আর স্যার ক্রেডিট? স্যার ওইটা স্যার আমাদের লাইবিলিটি, আমরা সার্ভিস এখনো প্রোভাইড করি নাই স্যার, সেই জন্য ওইটা স্যার আনআর্ন রেভিনিউটা স্যার ক্রেডিট হলো। লায়াবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট হয় আর কি, জি ওইটা স্যার এটা যদি চাইতে হবে, এই বেসিকটা বুঝলে আপনার বাকি সব বোঝা, এটা বুঝবেন। যারা অ্যাকাউন্টিং বলতে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের বাইরে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারা এটা বুঝতে হবে আগে ইনিশিয়ালি আপনাকে, এটা বুঝলে আর বাকি সব বুঝবেন। এই যে 5টা যদি বুঝেন আর বাকি সব বুঝবেন।
বোঝার পরে আপনাকে বুঝতে হবে যে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা ক্যাপিটাল, কোনটা ইনকাম, কোনটা এক্সপেন্স। এটা আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করছি, যারা সায়েন্সের তাদের জন্য বলছি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছিলেন যে ওই যে মার্কস হলো কে কত টাকা, কত না মার্কস হয়েছে গ্রেডিংটা বলার জন্য। গ্রেডিংটা হলো অটো চলে আসার কথা, আপনাদের এখানে গ্রেডিং সেট করা আছে কোশ্চেনের নিচে নিচে। আর আপনাদের কার কয়টা ভুল হয়েছে আপনারা যখন সাবমিট করেন তখন হয়তো শো করে, করে না? জি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, দেখা যায় তো, কোনটা কোনটা ভুল হয়েছে দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে, মার্কস এর পরে আছে, এটা আমি দিয়ে দিব, এখানে আছে এটা, দেখা যাবে। ক্রেডিটটা নিয়ে আমাদের আলোচনা শেষ, আমরা পরেরটা যাচ্ছি। জার্নালে একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন। স্যার, যখন আমরা গুডস পারচেজ করছি তখন তো আমাদের ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, কিন্তু হুম হুম ইনভেন্টরির জন্য কোনো জার্নাল কেন দিচ্ছি না? তো ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, এটা কোনো জার্নাল দিচ্ছি না, আমরা বেসিকে আসতেছি আর কি, পার্সেস এবং আমরা ক্যাশের মধ্যে থাকতেছি। আপনি যেটা দিয়েছেন সেটা হলো আরেকটা মেথডে, পারপিচুয়াল ইনভেন্টরি মেথড বলে আর কি, সেখানে আছে, এটা আমরা পরে যাবো আর কি। আর এটা বেসিক তো, ওইটা আপনাদের করতে গেলে তখন দুইটা জার্নাল দিতে হবে আর কি, এটা আলাদা আলাদা একটা চ্যাপ্টারে আছে, এটা পরে আছে। স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, পারপিচুয়াল ইনভেন্টরি মেথডটা কি স্যার জেনারেলি আমাদের কোম্পানিগুলো ইউজ করে, নাকি স্যার এটা শুধু একটা নর্মাল মেথড হিসেবে আমরা না, শিখি? নর্মাল মেথড না, আপনি তো পারপিচুয়ালি থাকে, আপনি যখন সফটওয়্যার এন্ট্রি দিচ্ছেন, লাইক ধরেন আপনার এই যে দোকানগুলো ধরেন বসুন্ধরা যে শোরুম, হ্যাঁ, সব জায়গায় একই সিস্টেম। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্টটা যখন সেল করেন সেই ইনভেন্টরি থেকে কিন্তু এটা স্টক থেকে চলে যায়। স্টক থেকে আপনি ধরেন 100টা নিয়ে শুরু করছেন, 100 দিয়ে শুরু করছেন, একটা সেল করে দিচ্ছেন, অটো একটা কমে যাবে, 99 দেখাবে যে আপনার হলো স্টকে আছে 99। তো একবারে পারপিচুয়ালি চলতে থাকে, এটা পিরিয়ডিক না, তো পিরিয়ডিক হলে আপনার সফটওয়্যার কাজ করবে না। ওইগুলো আগে এক সময় ছিল আর কি, হয়তো ম্যানুয়ালি যারা ছিল খাতা কলমে করতো, মাস শেষে করতো, এখন তো একবার ইনস্ট্যান্ট, আপনি এটা নট অনলি যে দিনের শেষ না, এটা একবার অন টাইম অন সেকেন্ডে সফটওয়্যার, ঠিক আছে, রিয়েল টাইম ডাটা। ওকে, ঠিক আছে, আমরা পরে যাচ্ছি। পেইং, এটা এটা অলরেডি আলোচনা হয়ে গেছে যে আপনি ক্রেডিটরকে পে করবেন। আগেরটা ছিল ক্রেডিটর ক্রিয়েট হলো, এখন ক্রেডিটরকে পে করবেন। তো ক্রেডিটরকে পে করলে আবার কি হয়, প্রথমে আমি যদি ক্রেডিটে কোনো কিছু পারচেস করি, আমার ট্রানজেকশনটা হচ্ছে পার্সেস এক পাশে আমার ডেবিট হচ্ছে, আরেক পাশে আমার হলো ক্রেডিট হচ্ছে, হলো লাইবিলিটি ক্রেডিট হচ্ছে, লাইবিলিটি বলতে ট্রেড পেয়েবল। সেম ভাবে আমি পরের এন্ট্রিটা যখন দিব, এই যে 100 টাকার এখানে এক্সাম্পল দেওয়া আছে 100 পাউন্ডে। সো আপনি যদি ধরেন একটা প্রথমে একটা ট্রানজেকশন করলেন পার্সেল, বাকিতে আপনি কোনো প্রোডাক্ট কিনলেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে, জার্নালটা দিলেন হলো পার্সেস ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট করলেন, পরবর্তী ধরেন 10 তারিখে আপনি এই টাকাটা পে করে দিবেন, তার মানে ট্রেড পেয়েবল আমার ডেবিট হচ্ছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে। কেন হচ্ছে লজিকটা বুঝেন? যারা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য তাদের জন্য বলছি, বা অন্য ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্সের বাইরে যারা আছেন, এদের কাছে মনে হবে এইসব জিনিস কি জিনিস, এগুলো আমাদের পড়াইতেছেন, ঠিক আছে? এই বাট আপনাদের ম্যানুয়ালে যেটা আছে টপিক সেটাই আর কি, ইজি জিনিসই আছে। আচ্ছা, এখানে লজিকটা হলো, আমি অলরেডি বলছি যে পার্সেস হলো আমার একটা এক্সপেন্সের আইটেম, পার্সেস আমার করার কারণে এক্সপেন্সটা আমার বেড়ে গেছে, সো এক্সপেন্স যখন ইনক্রিজ হয় সেটা আমার ডেবিট হয়। ট্রেড পেয়েবল যখন আমার ইনক্রিজ হয়, এটা আমার একটা লায়াবিলিটি আইটেম, ট্রেড পেয়েবল ইনক্রিজ হওয়ার কারণে লায়াবিলিটি ইনক্রিজ হলে আমার ক্রেডিট হয়, তো লায়াবিলিটির জন্য ক্রেডিট। পরবর্তীতে যখন আমি পে করি, ট্রেড পেয়েবল আমার কমে যাবে পে করার কারণে, এই জন্য লায়াবিলিটি কমার কারণে, ডিক্রিজ হওয়ার কারণে আমার লায়াবিলিটি ডেবিট হবে, ট্রেড পেয়েবল ডেবিট হবে। অ্যাসেটটা আমার আবার ডিক্রিজ হবে, অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে আমরা শিখছি যে অ্যাসেট যদি আমার পকেট থেকে চলে যায়, অ্যাসেট হলো আমার পকেট থেকে বের হয়ে গেছে, অ্যাসেট কমে যাওয়ার কারণে আমি অ্যাসেটটাকে ক্রেডিট করব, বলতে ক্যাশকে ক্রেডিট করবো, ক্যাশ আমার পকেট থেকে চলে গেছে, ক্যাশ ক্রেডিট। তো এটা সেম, রিসিভেবলের ক্ষেত্রে সেম অল্টারনেটিভ, এটা অলরেডি আমি মুখে মুখে বলছি। দেন নেক্সট আসি আমরা জার্নাল এন্ট্রিজ এর মধ্যে ফর্মাল রেকর্ডিং, এটা অলরেডি বলা হয়ে গেছে, এটা বইতে 2বার ছিল, এই জন্য 2বার নিয়ে আসা হয়েছে। ইট ইজ দ্য ফর্মাল রেকর্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম। ফর্মাল রেকর্ড বলতে আমি অলরেডি কভার করছি, এটা যে জার্নালে কখন আসে, অনলি ফাইন্যান্সিয়াল রেকর্ড হলে আসে জার্নালে। কিন্তু এর আগে আপনার অনেক লম্বা একটা প্রসেস থাকে, আপনি যদি বিজনেসে যান, বিজনেস আপনি ধরেন একটা চায়না থেকে প্রোডাক্ট হলো ইম্পোর্ট করে আনবেন, তাহলে কোন স্টেজে এখানে এন্ট্রি হয় এটা চিন্তা করেন। প্রথমে আপনার বিজনেস প্রসেসে যেটা চলে,
ধরেন আপনার প্রোডাক্ট কিনা লাগবে, আপনার 10 লাখ টাকা প্রোডাক্ট কিনা লাগবে, আপনি একটা ম্যানুফ্যাকচারিং এন্টিটি। তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং এন্টিটি, আপনি ধরেন কোন একটা ইলেকট্রনিক আইটেম বানান, টিভি ফ্রিজের আপনার বিজনেস। তাহলে আপনার যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, তার একটা ইনভেন্টরি স্টক থাকে, এগুলো সফটওয়্যারে দেখায়। আপনার আগে স্টক আছে যে আপনি এরা সবাই পড়ছেন যে আমার নেক্সট হলো সেলফ লাইফ হলো আমি ইনভেন্টরিতে রাখবো 30 ডেজ এর ইনভেন্টরি রাখবো। আমার একটা পলিসি কোম্পানি যে আমি 30 দিনের ইনভেন্টরি আমার মজুত থাকতে হবে। যখন আমি চিন্তা করবো যে না আমার 30 দিনের ইনভেন্টরি নাই, তখন তার মানে কি আমাকে রিকুইজিশন দিতে হবে যে আমার ইনভেন্টরি লাগবে। তার মানে রিকুইজিশন দেয় কে? এটা ফ্যাক্টরি থেকে আসে, যিনি ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার থাকে অথবা কমার্শিয়ালে থাকেন, যারা কমার্শিয়াল বলতে যারা এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট বাই এন্ড সেলের সাথে জড়িত আর কি, ওনাদেরকে বলে কমার্শিয়াল ডিপার্টমেন্ট। তো তাদের কাছ থেকে রিকুইজিশন আসে যে হ্যাঁ আমার এই নতুন করে তাই প্রোডাক্ট কিনা লাগবে, ইম্পোর্ট করা লাগবে। এই ডিমান্ডটা আসলো তার কনসার্ন কমার্শিয়াল থেকে আসার পরে। এখন কমার্শিয়াল সে চিন্তা করে কি, কমার্শিয়াল প্রোডাকশন থেকে কমার্শিয়াল আসলো, কমার্শিয়াল এখন সে কি করে, পিআই পাঠায় আর কি, যে চায়নাতে প্রোফার্মা ইনভয়েস, চায়নাতে মেইল করে বলে যে তুমি প্রোফার্মা ইনভয়েস পাঠাও, যে আমার এই প্রোডাক্ট লাগবে, তোমার মানে কোটেশন আর কি অ্যাকচুয়ালি, যে এই প্রোডাক্ট লাগবে এটা পিআই পাঠাও। দেন পিআই পাঠানোর পরে আপনি কি করবেন? আপনি পিআই পাঠানোর পরে আবার দেখবেন যে ও কি ঠিকঠাক করে দিচ্ছে না, প্রোডাক্টের দাম বেশি কম ধরছে, আপনি বার্গেন করবেন, করে টোরে বলবেন যে না তুমি রিভাইজ পিআই পাঠাও। পিআই পাঠানোর পরে দেন আপনি এখানে আবার এলসি টেলসি করবেন, যা আছে ব্যাংকের সাথে কথা বলে এলসি করবেন। এলসি করার পরে আবার হলো প্রোডাক্ট আস্তে আস্তে পরবর্তীতে হলো চিটাগাং থেকে প্রোডাক্ট আসবে। তাহলে এলসি করার আগ পর্যন্ত এলসি করার আগ পর্যন্ত যে প্রসেস, কারণ এলসি করলে আপনার ব্যাংকে হয়তো একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা একটা ট্রানজেকশন শুরু হয়েছে। এর আগে তো অনেক প্রসেস আছে, লম্বা প্রসেস। আপনার প্রোডাকশন রিকুইজিশন দিবে, কমার্শিয়ালে যাবে, কমার্শিয়াল থেকে আবার ফাইন্যান্সে আসলো যে হ্যাঁ ওর কি অ্যাকচুয়ালি ওই ক্যাপাবিলিটি আছে কিনা এটা পরিশোধ করার, ফাইন্যান্স হলো, পরে এলসি খুললো ব্যাংকে গিয়ে, লম্বা একটা প্রসেস। এলসি যখন খুললে এরপর এন্ট্রি দেওয়া শুরু হলো। তো আমরা আলটিমেটলি আনতেছি ফর্মাল রেকর্ড গুলো আনতেছি, এর আগের গুলা থাকতেছে না, যেটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। shows the debit and credit impact in relevant accounts. এগুলো হলো অ্যাকচুয়ালি ডেবিট এন্ড ক্রেডিট ইম্প্যাক্ট বলতে আপনি যে কোনো একটা যদি রিয়াল লেজার দেখেন, লেজারে হলো ডেবিট এবং ক্রেডিট থাকে। কারণ আপনি যখন একটা ট্রেড পেয়েবল ক্রিয়েট হয়, পারচেস করেন, ধরেন 1,000 টাকা আজকে পারচেস করলেন, কালকে আবার 2,000 টাকা পারচেস করলেন, সেম ভাবে পারচেস করার কারণে কি হবে, পারচেস ডেবিট হবে, ট্রেড পেয়েবল ক্রেডিট হবে। তো পরবর্তীতে যখন আবার পে করবেন তখন কি হবে, ট্রেড পেয়েবল ডেবিট হবে। আগে হলো ক্রেডিট হয়েছে, এখন ডেবিট হবে। সো আলটিমেটলি এটা যদি ডেবিট এবং ক্রেডিট না হয়, না হলে তো বছরের পর বছর শুধু বাড়তেই থাকবে শুধু। তো ডেবিট এবং ক্রেডিট শুধু অনেক নাও থাকতে পারে কোন এর ক্ষেত্রে, ধরেন এক্সপেন্সের একটা লেজার, এক্সপেন্সের লেজারে শুধু ডেবিটই থাকলো, ধরেন অফিস রেন্ট, ও শুধু অফিস রেন্টে ডেবিটে থাকবে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে। সেম ভাবে রেভিনিউ লেজার, এটা ক্রেডিটে থাকবে অলওয়েজ, এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে, ডিসকাউন্ট না থাকে। আচ্ছা, দেন জার্নাল এন্ট্রিজ এক্সপেন্স হলো, এখানে কিছু এগুলো নর্মাল ইস্যু, যে ক্যাপিটাল ইনক্রিজ করলে, এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে আমরা ওইখানে যাচ্ছি, নাহলে ইম্পর্টেন্টটা মিস হবে। পেটি ক্যাশ, পেটি ক্যাশ বলতে যদি কেউ সিএ ফার্মে থাকেন, পেটি ক্যাশ বলতে অ্যাকচুয়ালি ছোট ছোট খরচগুলো করার জন্য আপনার একটা ক্যাশে, যে ক্যাশ ক্যাশিয়ার থাকে কোম্পানিগুলো, তার কাছে একটা টাকা হলো জমা রাখে, নর্মালি আর কি দিয়ে রাখে। যেমন স্টেশনারি, আজকে দুপুরবেলা ধরেন হলো লাঞ্চ আনা লাগবে, আপনার গেস্ট আসছে, লাঞ্চের টাকা আনা লাগবে, কাগজ কলম কিনা লাগবে, ছোট ছোট আইটেম গুলা যেগুলা, তো এগুলার জন্য একটা, এগুলো তো ব্যাংকে পে করতে পারবেন না, সেগুলো ক্যাশে পে করতে হবে। তো ক্যাশে তো ডেলি আপনি এমডি থেকে নিয়ে অ্যাপ্রুভাল নিতে পারবেন না, সিএফএ থেকে ডেলি অ্যাপ্রুভাল নেওয়ার সুযোগ নেই। তো নর্মালি যিনি এরকম থাকে পেটি ক্যাশ মেনটেন করে, ওনার কাছে 1 মাসের আর কি এরকম একটা পেটি ক্যাশের ব্যালেন্স দিয়ে রাখে, অন অ্যাভারেজ 1 মাসে 2 লাখ 3 লাখ লাগলো, এরকম একটা ব্যালেন্স দিয়ে রাখে। তো পেটি ক্যাশের এক্সপেন্স আলটিমেটলি এটা একটা ওই রিসিভেবল পেয়েবলের মতো, এটা পেটি ক্যাশের, নর্মালি পেটি ক্যাশের যে স্মল এক্সপেন্স, এখানে বই দিয়ে বুঝাইছে যে পেটি ক্যাশ ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এটা কখন, যে আপনি ক্যাশ অর ব্যাংক থেকে পেটি ক্যাশে টাকাটা ট্রান্সফার করলো। তো এটা নর্মালি এখানে বুঝাইছে যে সে নমিনাল লেজারে একটা এন্ট্রি যাবে, আসলে বাস্তবে এমন না। বাস্তবে হলো, ধরেন আমি আজকে হলো এন্টারটেনমেন্টের জন্য, এই যে অফিসে আমার গেস্ট আসছে, এন্টারটেনমেন্টের জন্য আমি চা নাস্তা নিয়ে আসলাম, 1,000 টাকা চা নাস্তা নিয়ে আসছি। তো এটা যখন পেটি ক্যাশে যিনি থাকেন, সে পেটি ক্যাশে এন্ট্রি দিবে, এই যে এন্টারটেনমেন্ট এক্সপেন্স ডেবিট, পেটি ক্যাশ থেকে টাকা চলে যাবে, পেটি ক্যাশে হলো ক্যাশ ক্রেডিট করলো। তো এখানে এই বইটাতে বুঝাইছে আপনি 1 মাসে এরকম যা এন্টারটেনমেন্ট এক্সপেন্স করেন সবগুলাকে পেটি ক্যাশ, পেটি ক্যাশ এক্সপেন্স হিসাবে রাখবেন। টোটালটা হলো আপনার নর্মাল যে জিএল আছে, নমিনাল লেজার আছে, নমিনাল লেজারে আসবে দিন শেষে, মাস শেষে যে 2 লাখ টাকা খরচ হয়েছে, 2 লাখ টাকা
মাস শেষে নমিনাল লেজার আসবে, বইটা এইভাবে ডিজাইন করা। কিন্তু ওই যখন সফটওয়্যারে করবেন এটা এমন না আর কি। কারণ যিনি পেটি ক্যাশ হলো খরচ করবেন উনি তো ওই কনসার্ন যে এন্টারটেনমেন্ট এক্সপেন্স জিএল তাকে সেটাকে ডেবিট করবেন, ক্যাশকে ক্রেডিট করবেন। প্র্যাকটিক্যালি যেই জিএল একটা ওই জিএল হয়, কিন্তু আপনার পরীক্ষার জন্য ও এইখানে বইতে যেটা বোঝাচ্ছে ও পুরা মাসেরটা যোগ করে মাস শেষে হলো নমিনাল লেজারে নিচ্ছে। তখন ওই এন্ট্রি দিবে পেটি ক্যাশ এক্সপেন্স হলো ডেবিট 2 লাখ, আর হলো ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট 2 লাখ। রিসিভেবল এবং পেয়েবল লেজারে এটা অলরেডি আমরা আলোচনা করছি যে ইন্ডিভিজুয়াল লেজার এর ভিতরে রিসিভেবল এবং পেয়েবলের আন্ডারে পার্টি ওয়াইজ লেজার থাকে। কেন এটা পারপাসটা আমরা বলছি? পারপাসটা হলো আমি সারা বছর এখনকার যে বিজনেসের স্টাইল, বিজনেসে কিন্তু ক্যাশ সেল খুবই কম। অলওয়েজ এভরি বিজনেস হলো রানিং ক্রেডিট। আপনি এটা 15 ডেজ বলেন, 30 ডেজ বলেন, 45 নর্মালি হয়, 45 এর বেশি খুব কমই থাকে আর কি, অ্যালাউ আর কি ক্রেডিট পিরিয়ড। সো ক্রেডিটে নর্মালি বিজনেস ট্রানজেকশন হয়, খুব কম বিজনেসে ক্যাশে হয়। তো আমি যদি জার্নাল দিই, কারণ আজকে আমি 10 জনের কাছে সেল করলাম, এ বি সি মিলে 10 জনের কাছে সেল করলাম, তাহলে আমি যদি জার্নাল দিই সেলস ক্রেডিট রিসিভেবল ডেবিট, হ্যাঁ এরকম 10টা লেজার দিলাম, ট্রানজেকশন দিলাম। আলটিমেটলি সারা দিনে আমার দিন শেষে যখন আমি ওই জিএল এর ব্যালেন্সটা দেখবো, ও দেখাবে যে রিসিভেবল ডেবিট হলো 10,000 আর সেলস হলো 10,000। কিন্তু আমি মাস শেষে যে আমি চিন্তা করবো, যদি আমি বের করতে চাই যে কার কাছ থেকে আমি কত রিসিভেবল, এর কাছ থেকে আমি সারা বছরে কত রিসিভেবল, অথবা 6 মাসে কত রিসিভেবল, অথবা হলো আপনার 1 সপ্তাহে কত রিসিভেবল, এর কাছ থেকে, বির কাছ থেকে কত, সির কাছ থেকে কত, ডির কাছ থেকে কত, এটা কিন্তু বের করা সম্ভব না। তো সেজন্য আমরা এক্সেলে বলছি যে যখন সফটওয়্যারটা ডিজাইন করার সময় সে ওইভাবে ডিজাইন করা রিসিভেবল এবং পেয়েবলের আন্ডারে এরকম পার্টি নাম থাকে। এই যেটা যেমন পার্সেজের এক্সাম্পল দিচ্ছি, সেম ভাবে রিসিভেবল এক্সাম্পল দিচ্ছি যে এবিসি লিমিটেড রেভিনিউ, এটা হলো পার্টি নাম থাকে। তাহলে পার্টি নাম থাকার রিজন পারপাস হলো এটা আলটিমেটলি নমিনাল লেজার কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল, ওইগুলো কিন্তু নমিনাল লেজার না, ওইগুলো ট্রায়াল ব্যালেন্সে আসবে না। ট্রায়াল ব্যালেন্সে যখন বের করতে যাবেন তখন দেখাবে এই যে 10 জনের আমি যে এক্সাম্পল দিছি, এবিসি যে 10 জনের এক্সাম্পল দিছি, 10 জনের কাছ থেকে ধরেন আমার হলো 10 জনের কাছ থেকে রিসিভেবল হলো 10 লাখ টাকা, 10 জনের কাছ থেকে। তাহলে যখন ট্রায়াল ব্যালেন্স হবে, ট্রায়াল ব্যালেন্সে থাকবে অ্যাকাউন্ট রিসিভেবল 10 লাখ টাকা, এটা অ্যাকুমুলেটেড 10 জন মানুষের অ্যাকুমুলেটেড টোটাল হলো রিসিভেবল শো করবে। সেম পেয়েবলও, এটা যদি আমার 10টা সাপ্লায়ার থাকে, 10টা সাপ্লায়ারের হলো টোটাল আমার পেয়েবল শো করবে। দেন আমি পেয়েবলে ক্লিক করলে অটোমেটিকলি আসবে আমার পেয়েবল আন্ডারে কতজন পেয়েবল আছে, রিসিভেবল আন্ডারে আমার সাব কতজন হলো আমার রিসিভেবল আছে, এবিসি কতজন আছে, তার কত। তাহলে এটা মেন অবজেক্টিভ হলো আমি ইন্ডিভিজুয়াল ওয়াইজ প্রেস করা কার কাছ থেকে কত, এবং হলো এজিং করা। দেন হলো আপনাকে তো লক করতে হবে টাকা দুইটাই। আপনি যে শুধু সাপ্লায়ারের টাকা আটকে রাখবেন এমন না, আপনিও তো আবার কারো সাপ্লায়ার, বিজনেসটা এভাবেই চলে। তো সাপ্লায়ারের টাকা যদি আপনি হোল্ড করে রাখেন সেটা বিজনেসের রেপুটেশন নষ্ট হবে। তো মাল্টিনেশনাল কোম্পানি দুইটাতেই চেক করে, রিসিভেবল এবং পেয়েবলের এজিং থাকে, পলিসি অনুসারে এজিং এর মধ্যে টাকা পে করার চেষ্টা করে তারা। নমিনাল লেজার অ্যাকাউন্টস, পার্সোনাল অ্যাকাউন্টস, এটা অ্যাকচুয়ালি আমরা এই যে এখানে কয়েকবার, এটা বলতে 2বার ছিল। নমিনাল লেজার অ্যাকাউন্টস, রেন্ট, সেলস এগুলো আমরা বলে ফেলছি। পার্সোনাল অ্যাকাউন্টস বলতে রিসিভেবল এবং পেয়েবলের আন্ডারে এ ডি সি ডি যারা আমরা বললাম এটাকে বলতেছে পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট। আচ্ছা আপনাদের 28 বেজে গেছে, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে এখানে। আচ্ছা, অ্যাকাউন্টস ফর ডিসকাউন্টে বলতে ডিসকাউন্ট 2 ধরনের হয়, একটা হলো ট্রেড ডিসকাউন্ট, আর একটা হলো আপনারা ক্যাশ ডিসকাউন্ট নামে ইউনিভার্সিটিতে নাম শুনছেন, ক্যাশ ডিসকাউন্ট। আপনাদের বইতে যখন লেখছে এটা বলছে সেটেলমেন্ট ডিসকাউন্ট, বইতে সেটেলমেন্ট ডিসকাউন্ট বলা। একটু মিউট করে এখানে, হ্যাঁ মিউট করে এখানে, মিউট করে এখানে। আচ্ছা তাহলে আমার একটু মিউট করে, কার জন্য সাউন্ড আসতেছে। আচ্ছা তাহলে ডিসকাউন্ট ওইভাবে আমার 2টা ভাগে আমার ডিসকাউন্টে ক্লাসিফাই করা আছে, একটা হলো আমার ট্রেড ডিসকাউন্ট আর একটা হলো আমার কি সেটেলমেন্ট ডিসকাউন্ট মানে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে ট্রেড ডিসকাউন্ট আপনি কিভাবে বুক করবেন আর সেটেলমেন্ট ডিসকাউন্ট সেটা কিভাবে বুক করবেন সেটার জন্য আমরা এক্সাম্পলে যাই। এটা 2 কেসে আসতে পারে, এগুলো থিওরি কথাবার্তা বলা, এক্সাম্পল দেখলে আপনারা পুরাটা ক্লিয়ার হবেন। দুই ক্ষেত্রে আসতে পারে, এটা যেমন আমার সেলস এর ক্ষেত্রে আসতে পারে, তেমনি ভাবে আমার এটা পার্সেজের ক্ষেত্রে আসতে পারে। দুই ধরনের ডিসকাউন্টে আসতে পারে, এই ট্রানজেকশনটা দেখলে ক্লিয়ার হবেন। আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে। এখানে আমার একটা জিনিস হলো এই যে 500 টাকা ধরেন, এখানে ওই যেটা ট্রেড ডিসকাউন্ট এটা বইতে ছিল না, এক্সাম্পল এটা আমি বলি। ট্রেড ডিসকাউন্টটা কোনটা? ট্রেড ডিসকাউন্ট হয় যখন আপনি বিগ অ্যামাউন্ট পারচেস করেন,
ধরেন একটা কোম্পানির তার যে লিস্টেড প্রাইস হলো 500 টাকা, একটা প্রোডাক্টের লিস্টেড প্রাইস হলো, তার রেকর্ডেড প্রাইস হলো 500 টাকা। এখন আপনি যদি বাল্ক কিনেন, অনেক আইটেম, ধরেন হলো 10 লাখ পিস কিনলেন, 5 লাখ পিস কিনলেন, বাল্কে কেনার কারণে আপনি কি পাবেন? ডিসকাউন্ট পাইলেন, লাইক হলো 5% ট্রেড ডিসকাউন্ট। বলছে যে আপনি ঠিক আছে, আপনি 500 টাকা দেওয়ার দরকার নেই, আপনি 475 টাকা দিয়ে দেন আপনি, ঠিক আছে? তাহলে 475 টাকা আপনি দিয়ে দিলেন ট্রেড ডিসকাউন্ট। সো এটাকে বলতেছে ট্রেড ডিসকাউন্ট। এটা আবার অন্য কারণে হইতে পারে রেগুলার কাস্টমার। তো ট্রেড ডিসকাউন্টটা যখন রেকর্ড করবেন তখন এটা বাদ দিয়ে সেলস রিকগনাইজ করতে হবে। তখন সেলসটা রিকগনাইজ করতে হবে রেভিনিউ 475 টাকা, ট্রেড রিসিভেবল ডেবিট করতে হবে 475 টাকা। এই ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে হবে, এবং এটা আইএফআরএস 15 এর সেম ভাবে বলা। এখন আসেন সেটেলমেন্ট ডিসকাউন্ট। এটার ক্ষেত্রে একটু কেয়ারফুলি শুনতে হবে। আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো, কি যারা যারা আছেন আমি কোশ্চেন জিজ্ঞেস করবো যে এটা কি বুঝলেন। ক্যাশ ডিসকাউন্ট বা সেটেলমেন্ট ডিসকাউন্ট হলো, এটাকে আগে এস্টিমেট করতে হবে। আপনাদের বইতে এক্সাম্পলটা আছে, এগুলো পুরো ম্যানুয়ালের ম্যাথে আনা, আপনারা যাতে রিলেট করতে পারেন। আপনার ম্যানুয়ালটা পড়বেন, পুরাটা পড়লে আমার ওই যে অ্যাসাইনমেন্ট হবে এটা দিতে পারবেন। এখানে দেখেন বলছে ফিনি এক্সপেক্ট রোবিয়া টু টেক ডিসকাউন্ট 5% অন 500। এটাকে সেটেলমেন্ট ডিসকাউন্ট বলতে আমি প্রথম এক্সাম্পলে যাই। 500 টাকা আমার ট্রেড ডিসকাউন্ট, যে আমি 5% ট্রেড ডিসকাউন্ট পাবো, এটা বলাই ছিল। আর সেটেলমেন্ট ডিসকাউন্ট হলো যে যদি আমি 10 দিনের মধ্যে আমি পে করি তাহলে আমাকে এডিশনাল একটা ডিসকাউন্ট দিবে, এটাকে ক্যাশ ডিসকাউন্ট আপনারা বলতেন। সো ওই ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যদি ধরেন যে ক্যাশ ডিসকাউন্ট দিল, ধরেন 25 টাকায় ক্যাশ ডিসকাউন্ট পাইলেন, এখন এটা বলবেন তো যে জার্নাল কি হবে বা পিএনএল এ কিভাবে দেখাবেন। হ্যাঁ, এটা একজন বলবেন। এটা অবশ্য নতুন, এটা ইউনিভার্সিটিতে এভাবে ছিল না, এই জন্য আর কি যে এটা হলো আপনাদের শিখতে হবে। এটা যারা ইউনিভার্সিটিতে পড়ছেন এটা মনে হয় নাই, বইতে নাই। হ্যাঁ, রিসেন্ট এডিশন তো, এগুলো নাই। আচ্ছা, অয়ন দত্ত বলেন তো, এই যে ক্যাশ ডিসকাউন্ট অথবা সেটেলমেন্ট ডিসকাউন্ট, আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটা ধরেন আপনি 500 টাকা একটা প্রোডাক্টের সেল ভ্যালু, আপনার সাথে কন্ট্রাক্ট হলো যে যদি 10 দিনের মধ্যে কাস্টমার পে করে তাকে 25 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিবেন, 25 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিবেন, সেটেলমেন্ট ডিসকাউন্ট। তাহলে আপনি জার্নাল কি দিবেন, রেভিনিউ কত রিকগনাইজ করবেন আজকের 1 তারিখে সেল করলে। ডিসকাউন্ট কিন্তু এখনো, সে যে 10 দিনের মধ্যে পে করবে এটা আপনি এখনো জানেন না। আপনি 1 তারিখে সেল করলেন, সে যদি 10 দিনের মধ্যে সেল করে তাহলে তাকে 25 টাকা ডিসকাউন্ট দিবেন। আপনি এখনো জানেন না সে 10 দিনের মধ্যে পে করবে কিনা। বলেন তো অয়ন দত্ত কি করবেন এটা এমপি? অয়ন দত্ত বলেন। নাই। অন্তর আহমেদ বলেন। অন্তর আহমেদ বলেন। উনিও নাই। তারপরে বলবেন এই যারা থাকে না ওদেরকে বলতে হবে এটা প্রেজেন্টেশন বাদ, এরা অ্যাটেন্ডেন্স বাদ, এরা যারা নাই, এরা হলো শুধু জয়েন করে অ্যাটেন্ডেন্সের জন্য জয়েন করছে। জয়, জয় বলেন। জয় বলেন। জয় আছেন? জয় নাই। ওকে, দেন সাজ্জাদ বলেন। সাজ্জাদ আছেন? জি স্যার, আমি আছি। হ্যাঁ, বলেন তো এটা কি হবে যে এক্সাম্পলটা দিলাম। ওই বার্তাটা স্যার পিএনএল আসবে। আর এটা আমি অনেক আগে করাই ইয়াতে স্কুলে করছিলাম তো এসএসসির সময়। আচ্ছা মনে ঠিক আছে, তাহলে এটা আপনাদের সবাই নতুন। হ্যাঁ, এখানে বার্তাটা স্যার হয় নাই, স্যার হয় নাই, হয় নাই, হয় নাই, এটা হয় নাই, এটা হচ্ছে আমি আবার বলতেছি, স্যার এটা হয় নাই। এটা ইস্যুটা হলো আইএফআরএস 15 এ এই যে সেটেলমেন্ট ডিসকাউন্ট যেটা, এটা আলটিমেটলি রেভিনিউর সাথে আর কি অ্যাডজাস্ট হয়। এটা সামারিটা আমি বলি তাহলে বুঝবেন। একটা হলো ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে আমার রেভিনিউ রিকগনাইজ করতে হয়, যেটা আমার ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে আমার রেভিনিউ এবং রিসিভেবল আসবে। দেন আরেকটা ডিসকাউন্ট হলো আমার সেটেলমেন্ট ডিসকাউন্ট। সেটেলমেন্ট ডিসকাউন্ট যদি আপনি এক্সপেক্ট করেন যে সে উইদিন 10 ডেজে পে করবে, ধরেন আজকে আমি 1 তারিখে সেল করলাম 500 টাকা, আমি কিন্তু জানি না সে 10 দিনের মধ্যে পে করবে কিনা। আমি কন্ডিশন দিলাম তাকে যদি সে 10 দিনের মধ্যে পে করে তাহলে আমি ডিসকাউন্ট দিব 25 টাকা, আমি ডিসকাউন্ট দিব 5% ডিসকাউন্ট দিব। এটা আমার আজকে 1 তারিখে ডিক্লেয়ার করা পলিসি, আমার এরকম।
সো আমি 10 তারিখে জানি না সে পে করবে কিনা, কিন্তু তার বিজনেস প্রিভিয়াস রেকর্ড বলতেছে যে না, সে 10 তারিখের মধ্যেই পে করে। ঠিক আছে, সে উইদিন টাইমের মধ্যে পে করে এবং সে তার প্রিভিয়াস রেকর্ডে সে অলওয়েজ সে ডিসকাউন্ট অ্যাক্সেস করে। তাহলে আমাকে আজকের ডেটেই আমি ওই 500 টাকা রেভিনিউ রিকগনাইজ করতে পারবো না। আমি রেভিনিউ করবো 475 টাকা, রেভিনিউ আমার ক্রেডিট হবে 475, ট্রেড রিসিভেবল ডেবিট হবে 475। এখন আমি 10 তারিখের পরে দেখলাম যে না, সে তো ডিসকাউন্ট অ্যাক্সেস করে নাই। সে যদি ডিসকাউন্ট অ্যাক্সেস না করে, তখন এই যে আমি যে 25 টাকা রেভিনিউ রিকগনাইজ করলাম না 10 তারিখের পরে যখন আমাকে পে করতে গেল, তখন আমি কি করবো? ইনিশিয়ালি আমি 475 টাকা রিসিভেবল কে ডেবিট করলাম, রেভিনিউ কে ক্রেডিট করলাম 475। 10 তারিখের পরে দেখলাম যে না, সে ক্রেডিটটা অ্যাক্সেস করে নাই, সে আমাকে 15 তারিখে পে করলো। তাহলে 15 তারিখে পে করলাম, আমি তার কাছ থেকে আমি পাবো 500 টাকা। 500 টাকা আমার তখন কি করতে হবে? ব্যাংক ডেবিট করতে হবে 500। ট্রেড রিসিভেবল তো আমি ডেবিট করছি আগে 475, তাহলে ট্রেড রিসিভেবল এখন আমাকে ক্রেডিট করতে হবে 475 টাকা। তাহলে এই যে 25 টাকা যে আমি এডিশনাল পেলাম, এই 25 টাকা আমাকে রেভিনিউতে ক্রেডিট করতে হবে, নট এই যে ট্রেড ডিসকাউন্ট আর কি। তো এটা আপনারা আগে যারা বইতে পড়ে আসছেন ওরা ভুল করছেন আর কি। টার্নাল এখন এটা একাধিক হবে স্যার তাহলে এখানে। স্যার হ্যাঁ, আরেকবার এখানে একটু বুঝিয়ে দিলে ভালো এখানে হতো। এখানে রেভিনিউটা ক্রেডিট হবে, রেভিনিউ। আচ্ছা, আমি এটা একটা এক্সেলে বলে দেই। স্যার আমরা আগে এটা যে মানে প্রাপ্ত হিসেবে ক্রেডিট ধরতাম, এটাকে এখন একটা রেভিনিউ হিসেবে না, ক্রেডিট হবে স্যার। বাটটা ধরা যাবে না, বাটটা ধরা যাবে না। আপনি ধরেন এখানে আপনাদের বইটা এটা পড়বেন, আজকে পড়বেন, এটাই অ্যাসাইনমেন্টে আসবে। তো আপনি পড়লে বুঝবেন পড়ছেন কিনা। হ্যাঁ, 500 টাকা আপনি বিক্রি করলেন। কন্ডিশন হলো যদি সে উইদিন 10 ডেজে পে করে তাহলে 25 টাকা তাকে ডিসকাউন্ট দিবেন। এটা ক্যাশ ডিসকাউন্ট, আমি কিন্তু ট্রেড ডিসকাউন্ট বলি নাই, সেটেলমেন্ট ডিসকাউন্ট বলছে বইতে আপনাদের। 25 টাকা দিবেন। তাহলে আজকে ডেটের 1 তারিখে, আজকে 1 জুলাই ধরেন, আমি একটা ডেট বললাম, 1 জুলাইতে আপনি এন্ট্রি দিবেন এয়ার ডেবিট দিবেন আপনি 475 টাকা। আর এটা আর আরেকটা টার্ম আর কি চ্যাপ্টারে নতুন, যেটা আপনারা ইউনিভার্সিটিতে পড়েন না আর কি, দুইটাই নতুন, এই জন্য বললাম যে এটা পড়তে হবে। ঠিক আছে, যারা এই মানে ঘুমাইতেছে আর কি, তারা একটা লস করবে আর কি, ধরে নিচ্ছি তারা পরীক্ষা পাস করবে না। ঠিক আছে, এয়ার আর সেলস। এখন 10 তারিখে পে করে নাই, সে অ্যাকচুয়ালি 15 তারিখে পে করছে, মানে সে ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারে নাই। তাহলে ডিসকাউন্টটা যখন সে অ্যাভেল করতে না পারবে, তখন আপনাকে ব্যাংকে আপনি পাবেন কত? 500 টাকা। 500। আর ক্রেডিট করবেন কি? আপনার ক্রেডিট করতে হবে আপনাকে অবশ্যই। এয়ার ক্রেডিট করবেন, আগে 475 ছিল ডেবিট, এই 475 এয়ার ক্রেডিট করতে হবে, তাহলে এটা জিরো হবে, নাহলে জিরো হবে না। আর বাকি যে 25 টাকা, বাকি 25 টাকা কি করতে হবে? রেভিনিউ। হ্যাঁ, এই রেভিনিউতে বুক করতে হবে। আর আপনাদের বই যদি আপডেটেডটা না পড়েন তাহলে কিন্তু এটা ডিসকাউন্ট পাবেন, নতুনটা পড়লে ডিসকাউন্ট পাবেন না। নতুনটা আবার কেউ আবার আগেরটা দেখেন না, হ্যাঁ, পুরোটা দেখেন না, নতুনটা দেখেন। আর না হলে আমার কাছে আইসিডব্লিউ বই আছে, আমি আপনাদের দিয়ে দিব, দিলে ওখানে দেখতে পাবেন। এভাবে হবে। এখন আরেকটা কন্ডিশন হতে পারে, আরেকটা কন্ডিশন হলো এটা তো ইনিশিয়ালি সে অ্যাক্সেস করতে পারে না। আরেকটা কন্ডিশন হলো আপনি প্রথমেই ধরে নিলেন যে সে ডিসকাউন্ট অ্যাক্সেস করবে না, 10 ডেজের মধ্যে আপনার হলো তার কোনো রেকর্ড নাই ডিসকাউন্ট, সে অলওয়েজ লেট করে, অলওয়েজ লেট পার্টি আর কি। তাহলে এয়ার হলো আপনার 500, এটা হলো অল্টারনেটিভ কেস, তাহলে দুইটা আপনার কাভার হয়ে যাবে। এয়ার 500, রেভিনিউ, সরি এটা এখানে হবে, রেভিনিউ আপনার 500। আপনি ইনিশিয়ালি ধরে নিয়েছেন সে এটা বেনিফিটটা নিতে পারবে না 1 তারিখে, সে সেটেলমেন্ট করতে পারবে না 10 তারিখের মধ্যে। এখন সে অ্যাকচুয়ালি 10 তারিখের মধ্যে করে দিচ্ছে, 9 তারিখে পে করে দিচ্ছে, তাহলে সে 25 টাকা ডিসকাউন্ট পাবে। তখন আপনি কি করবেন? তখনও বলছে এটা রেভিনিউর সাথে আলটিমেটলি অ্যাডজাস্টমেন্ট হবে, তখন রেভিনিউর সাথে আপনার ব্যাংক ডেবিট, ব্যাংকে পেলেন আপনি 475 টাকা। হ্যাঁ, 475 টাকা ব্যাংকে, হ্যাঁ, 475 টাকা পেলেন, রেভিনিউকে কমাই দিবেন। রেভিনিউ কমাই দিতে হবে। হ্যাঁ, রেভিনিউ 25 কমাই দিবেন, আর এই যে আপনার এয়ার 500 কে ইয়ে করে দিবেন আর কি, বাদ দিয়ে দিবেন, এয়ার 500 ক্রেডিট করে দিবেন। ঠিক আছে, এটাই হলো জার্নাল, এটা এখানে পুরো সামারিটাই ছিল, এটা বইতে আপনারা দেখে নিন এই পুরাটা। হ্যাঁ, স্যার জি বলেন। স্যার আপনি যেই জায়গাতে স্যার হচ্ছে রেভিনিউ ক্রেডিট করছেন স্যার, কাইজোর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ স্যার এটা ডিসকাউন্টে ক্রেডিট করা স্যার। ভাইয়া আমি তো বলেছি কাইসুকে আপনার চিন্তা করতে হবে, করা যাবে না, আমি আপনাকে বলছি আইফারএস 15 আসছে, এটা এখানে অ্যামেন্ডমেন্ট করে নাই। আপনি ইভেন আইসিবির পুরান বইতেও পাইলে আপনি ডিসকাউন্ট পাবেন। আপনি শুনেন না আমার কথা, এটা নতুন বই পড়তে হবে। ঠিক আছে, আর আমার কাছে আইসিডব্লিউ বই আছে, আমি আপনাকে আপনাদের দিয়ে দিব, এখানে দেখতে পারেন। হ্যাঁ, এটা আগের বই পড়লে হবে না, এটাই হলো গ্যাপ ইউনিভার্সিটির সাথে আর প্রফেশনালে গ্যাপ হবে, এটা নতুন আর কি, এই জন্য আমি বললাম যে এটা নতুন আছে। ঠিক আছে, এটা হলো গ্যাপ, এখানে চেঞ্জ আছে আর কি।
কারণ এটা আইএফআরএস 15 ওই ডিসকাউন্টটা বলছে রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করতে। আগে ছিল না, আইএফআরএস 15 আসার আগে যখন ছিল আইএস ছিল, আইএস এর মধ্যে এটা ছিল না। আবার আইএস হলো তখন ছিল, এটা ইয়ে ছিল 17 ছিল আর কি, রেভিনিউ ছিল, ওইটার মধ্যে ছিল না। এখন তো আইএফআরএস 15 এটা অ্যাডজাস্ট হওয়ার সুযোগ দিচ্ছে ডিসকাউন্টটা। আচ্ছা, এই জন্য আইসিবির পুরান বইতে যদি দেখেন, আগের বইগুলো তো ক্যাশ ডিসকাউন্টে করা, কনসিস্টেন্ট উইথ ডিসকাউন্ট অফার্স টু কাস্টমার, এগুলা কমন কথাবার্তা বলা আর কি। হ্যাঁ, এগুলা সেম ভাবে আপনার আরেকটাও কভার করি। এটা তো শুধু বলছে সেলস এর ক্ষেত্রে, এখন সেম ওইতে আপনার পার্সেজের ক্ষেত্রে। আপনি পার্সেজের ক্ষেত্রে আপনি যদি ধরে নেন যে আপনি ট্রেড ডিসকাউন্ট তো বাদে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, ধরেন আপনার 550 টাকা একটা প্রোডাক্ট হলো আপনার পার্সেস ভ্যালু, আপনার পার্সেস হলো ওর লিস্টেড প্রাইস, আপনাকে সে 50 টাকা ট্রেড ডিসকাউন্ট দিচ্ছে, 50 টাকা ট্রেড ডিসকাউন্ট, এটা বাদ দিয়ে আপনাকে বুক করতে হয়। ট্রেড ডিসকাউন্ট নিয়ে কারোর কোনো কোশ্চেন নেই, এটা কাইসো সব সেম অ্যাজ ইট ইজ। এখন আসলে 500 টাকা, এই 500 টাকার মধ্যে আপনি এখন পার্সেস করলেন, গুডস পার্সেস, তাহলে পার্সেস ডেবিট। আপনি যদি ধরে নেন যে আপনি উইদিন 10 ডেজ এর মধ্যে পে করবেন, মানে আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করবেন, সেম ভাবে আপনার জন্য 475 ডেবিট, এই অ্যাকাউন্টস পেবল হলো 475 ক্রেডিট হবে। ওকে, দেন আপনি প্র্যাকটিক্যালি মানে আলটিমেটলি ফাইনালি যদি আপনি ফেল করেন, আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করতে না পারেন, এটা হলো 1 তারিখের এন্ট্রি, 15 তারিখে আপনি দিলেন, আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারলেন না, তখন আপনি অ্যাকাউন্টস পেবল করতে হবে, আপনাকে তাকে 500 টাকা পে করতে হবে। 500 টাকা পে করার সময় ব্যাংক থেকে আপনার চলে যাবে 500 টাকা, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে 500 টাকা অ্যাসেট কমে যাওয়ার কারণে। সরি 500 টাকা না, এই অ্যাকাউন্টস পেবল তো 475, এখানে ভুল হয়েছে আর কি। হ্যাঁ, 475। এখানে আরেকটা এন্ট্রি আসবে, এই যে 25 টাকা সেলস এর মতো, সেলস রেভিনিউ যেভাবে আসছে সেম ভাবে এখানে পার্সেস আসবে। হ্যাঁ, পার্সেস আসবে 25 টাকা, এই এভাবে একবারে সেম অ্যাজ ইট ইজ সেলস এর মতো। আবার এটা যদি অন্যভাবে হয়, ইনিশিয়ালি আপনি ধরে নিচ্ছেন যে না আমি আমি অ্যাভেল করবো না, হ্যাঁ আমি অ্যাভেল করবো না, আপনি ইনিশিয়ালি ধরে নিচ্ছেন যে আমি অ্যাভেল করবো না, তাহলে তো 500 আপনাকে বুক করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল আপনাকে বুক করতে হবে 500 টাকা, এখানে 500 টাকা আপনাকে বুক করতে হবে। তো সামহাও আপনি মনে করলেন যে 1 তারিখ এটা দিলেন, আমি অ্যাভেল করবো না, কিন্তু আপনি অ্যাভেল করছেন, আলটিমেটলি 9 তারিখে পে করলেন, তখন আপনাকে সেম আগেরটার মতো সেলস এর মতো আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্টস পেবল আগে ক্রেডিট ছিল, অ্যাকাউন্টস পেবল ডেবিট করবেন, এই যে 500, ব্যাংকের মাধ্যমে আপনি দিবেন, ব্যাংকে কত 475 টাকা আপনি দিবেন, 475 টাকা ব্যাংক থেকে পে করবেন। আর এই যে এখানে যে পার্সেস আগে যে 50 টাকা 25 টাকা বেশি করলেন, এখন পার্সেস কে ক্রেডিট করে দিবেন। হ্যাঁ, এটা আলটিমেটলি নেট ওই পার্সেসের সাথে হিট করবে, ঠিক আছে? স্যার এটা উল্টায় যাবে জাস্ট। উল্টাই যাবে, এটা হলো নতুন নিউ ছিল, আরো কিছু টপিকস আছে এখানে, এটা আমরা নেক্সট ক্লাসে একটু বাকিগুলা করবো। আপনাদের অলরেডি 43 বেজে গেছে। এখানে হলো এই ডিসকাউন্ট শেষ, ডিসকাউন্ট পর্যন্ত আপনারা বই থেকে পড়ে নিবেন, বই থেকে আপনারা পড়ে নিবেন ডিসকাউন্ট পর্যন্ত। পড়ার পরে আমার যে নেক্সট অ্যাসাইনমেন্ট, এটা হবে আপনার এই যতটুকু পড়াইলাম এই পর্যন্ত প্লাস আগের চ্যাপ্টারের কিছু ইমপ্লিকেশন থাকবে, ঠিক আছে? দুইটার কম্বিনেশনে থাকবে 25 মার্ক, বা বেশি দিলে কি আপনাদের মানে কি কষ্ট হয় নাকি, তাহলে আমি বেশি দেবো, মানে আপনাদের এক্সারসাইজ বেশি হবে, এটা হলো ডিফারেন্স করে আপনাদের উপরে, ঠিক আছে? আপনারা যেভাবে চান। না না, ভালো মনে হয় বলতে তো আপনাদের শেষ করতে হবে, ঠিক আছে? এখন স্যার এটা বেশি এমসিকিউ দিলে আপনাদের প্র্যাকটিস হয়, বাট আপনারা যদি মনে করেন যে না বেশি হলে আপনাদের টাইম আপনারা ওইভাবে পারতেছেন না টাইম ম্যানেজ করতে, তাহলে কমাই দিব, হয়তো 10-15টা দিব। আর যদি মনে করেন যে না, না স্যার দেন স্যার, বেশি দেন স্যার। স্যার জি স্যার। বেশি দেন, বেশি দিলে ভালো হবে, প্র্যাকটিস বেশি দেন, এক্সারসাইজ ভালো হবে স্যার। জি স্যার, বেশি দেন। ওকে ঠিক আছে, বেশি দেন স্যার। ঠিক আছে অ্যাক্সেস করে নিলাম। ওকে, তাহলে আমরা যে পর্যন্ত পড়লাম এতটুকু পর্যন্ত আসবে, আপনারা বই থেকে এতটুকু পর্যন্ত কভার করবেন, এটা বইতে পড়বেন। আমি মানে এটা সামারি আকারে করা, তো আপনারা বইতে যতগুলো সেলফ টেস্ট এবং ওয়ার্ক এক্সাম্পল বলে আর কি, সেলফ টেস্ট না, ওয়ার্ক এক্সাম্পল এবং ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এটা মনে হয় ইন্টারেক্টিভ কোশ্চেন 5 or 6 পর্যন্ত কভার হয়ে গেছে। ইন্টারেক্টিভ কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষা অনেক আসে, ওয়ার্ক এক্সাম্পল থেকে আসে, আপনার যে আইসিবির কোশ্চেন এটা ওর বেসিসে করা, ইন্টারেক্টিভ থেকে এবং ওয়ার্ক এক্সাম্পল থেকে অনেকগুলাই আসে, মোটামুটি অর্ধেক আসে এখান থেকে, বাকি অর্ধেকগুলো একটু ডিপলি আসে। তো আপনি ওয়ার্ক এক্সাম্পল এবং ইন্টারেক্টিভ একটু মিস দেওয়া যাবে না, যতটুকু পড়ানো হয়েছে ওয়ার্ক এক্সাম্পল এবং ইন্টারেক্টিভ এটা প্র্যাকটিস করবেন। ইন্টারেক্টিভ মনে হয় 5 পর্যন্ত হয়েছে, এটা প্র্যাকটিস করবেন দয়া করে। আর বাকিগুলো আমি এই যে ব্যাটের কিছু ইমপ্লিকেশন আছে, এগুলো আমি একটু নেক্সট ক্লাসে কন্টিনিউ করে পরেরটাতে যাবো।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। স্যার স্যার আর কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, স্যার আগে কোশ্চেনের আগে বলেন, সাজেশন বলেন, আপনাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা যে আমার কি লেকচার বোঝা যায়। আমি মেনলি কিন্তু আমি বলি, আমি হলো মেনলি এখন হলো আমি অ্যাকচুয়ালি হলো ট্যাক্স গাই। আমি হলো ট্যাক্স ব্যাট নিয়ে কাজ করি। আপনারা যারা লিঙ্কডিনে আমি দেখেন, অ্যাকাউন্টিং আমি ধরেন পড়াশোনার জন্য করছি, হয়তো বিবিএ করলাম, এমবিএ করলাম, এখন আমি করতেছি আবার, আমি পুরো বয়সে আবার সেকেন্ড এমবিএ করতেছি আইবিএ তে। সো এর বাইরে আমি অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি ইয়ে করি না, প্র্যাকটিস করি না। ঠিক আছে, তো এটা হয়তো আপনাদের আমারও ডেভেলপমেন্ট হইতে পারে, যে রিকমেন্ডেশন আছে কিনা, যে আমার লেকচার স্টাইল যেটা আছে এটাকে বুঝেন কিনা আপনারা, আমার কোনো ডেভেলপমেন্ট ইস্যু আছে কিনা, এটা বলেন, এরপর কোশ্চেন বলেন। নেট ইস্যুর স্যার কারণে বোঝা স্যার না বোঝা স্যার, যায় একদম স্যার, ঠিক নাই। অনেক ভালোভাবে বোঝা যায়। বোঝা যায়? জি স্যার, আচ্ছা, বিশেষ করে স্যার বুঝ- প্র্যাকটিস ভালো হয় ওই যে আপনার এমসিকিউ দেওয়ার কারণে। আচ্ছা, আচ্ছা স্যার, এটা কি চ্যাপ্টার 4 থেকে পড়াইছেন? জি জি, চ্যাপ্টার 4। আমার তো জোর গুলা কথা ছিল, প্রথম দিনে বলছি যে এখানেই ছিল লেখা, আপনি মনে হয় পরে জয়েন করছেন। সরি, এখানে সাব ক্লাস 4 লেখা ছিল। আচ্ছা, বুঝছি, এজন্য মিস করছেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টার 4, চ্যাপ্টার স্যার 4 আমাদের থেকে করা। ক্যাপ্টেনটা থাকার কারণে আরো ভালো করে মানে বুঝাটা আরো ভালো হয় স্যার। না, এটা তো পজিটিভ আর কি, নেগেটিভ কি আছে? তাহলে না আমার ডেভেলপমেন্ট হবে, মানে কোনটা আমার ডেভেলপ করা উচিত সেটা বলো। এক্সাম্পল ঠিক আছে, মানে আমি কি আরো স্লাইডে আরো এক্সাম্পল বা কি আপনাদের বলেন, ফ্রিলি বলেন যে আমার আরো কিভাবে হলে আপনাদের আরো বুঝতে সুবিধা সেটা বলেন। স্যার হচ্ছে এক্সাম্পলের পরিমাণ যদি বাড়াইতেন তাহলে স্যার ভালো হতো হবে। ওকে, তার মানে ঠিক আছে, আমি তাহলে আগে এক্সেলে এক্সাম্পলটা ড্র করে নিলে, এক্সেলে ড্র করলে কি হয়, আগে হলো বোঝা যায় না, সাথে সাথে লিখলে এটা বুঝতে সুবিধা হয় আর কি আপনাদের। ঠিক আছে, আর আর কোনো রিকমেন্ডেশন আছে? স্যার কি কমপ্লেক্স কোশ্চেন আচ্ছা স্যার, আমি রাখলে যদি একটা ভালো কথা হবে বলতে পারতাম। জি বলেন, বলেন বলেন। স্যার আমি বইটা খুলছিলাম, নতুন বইয়ে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি। কি বিজনেস স্ট্র্যাটেজি বই এখানে আসছে বই থেকে? স্ট্র্যাটেজি তো আপনি অ্যাপ্লিকেশন লেভেলের বই, এটা ও বিজনেস সরি স্যার। স্ট্র্যাটেজি। আপনি তো তাহলে ভাই আপনার এখানে সবার থেকে অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, বুঝছেন? আপনি হলো এখন নলেজের আগে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন, কোশ্চেন করেন, হ্যাঁ বলেন। আমরা কি হচ্ছে আইসিডিডব্লিউ ওটার কোশ্চেন ব্যাংক সলভ করবো না ম্যানুয়ালটা একটু বেশি ফলো করব, কোনটা করলে ভালো হয় আর কি স্যার? আচ্ছা, আমি বলি, এখানে আমি প্রথম দিনে বলছি আপনার হলো ম্যানুয়ালে যে ওয়ার্ক এক্সাম্পল ইন্টারেক্টিভ আছে, এটা আপনি কখনো মিস করতে পারবেন না। ওয়ার্ক এক্সাম্পল এবং ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো যারা মনে করেন যে ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলেন, ওনাদের আপনি টপিকস দেখলে বুঝবেন যে এটা আমার পড়া লাগবে না, এক নজর দেখলে আপনি বুঝবেন। বাট তাদের প্রতি আমার রিকমেন্ডেশন হলো যে আপনি সেলফ টেস্ট এবং ইন্টারেক্টিভটা একটু সলভ করেন, আপনি বাকি থিওরি গুলো পড়েন না। সেলফ টেস্ট এবং ইন্টারেক্টিভটা এমন ভাবে ডিজাইন করে আপনি পুরো চ্যাপ্টার কভার করেন, এবং দেন হলো চ্যাপ্টারের শেষে একটা সামারি আছে, আপনি সামারিটা একটু গো থ্রু করবেন যে কোন জিনিসটা আপনি মিস করে গেছেন, সামারিটা দেখলে বুঝবেন। প্রথমে চ্যাপ্টার প্রথমে থাকে যে চ্যাপ্টার কি থাকবে, ইন্ডেক্সিং, কনটেক্সট কি আছে, দেন শেষে থাকে চ্যাপ্টার সামারি। এই দুইটা জিনিস আপনাকে একটু ইয়ে করে নিতে হবে, গো থ্রু করে নিতে হবে, তাহলে ওভারঅল আপনার কাভার করবে। থ্যাংক আর ইউ স্যার। আরেকটা হলো প্র্যাকটিসের জন্য আইসিডব্লিউ এর কোশ্চেন গুলোতে নীলক্ষেতে আপনি কোশ্চেন ব্যাংক পাবেন। পরীক্ষা যদি এই একবারে রিয়াল টাইমে যে পরীক্ষা টাইম ধরে দিতে চান, এটা তো আমি নেক্সট আমি টাইম অ্যাড করে দিব। আর ওপেন টিউশন হলো ফ্রি, এখানে এসএসসি এর অ্যাকাউন্টিং এর এফএ লেখা আছে, একটা এফএ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ওইটার কোশ্চেন আপনি 2টা কোশ্চেন দিতে পারবেন, এটা শেষের দিকে দিয়েন যখন আপনাদের পরীক্ষার আগে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন কতটুকু আছে, আপনি টাইমের মধ্যে পারেন কিনা। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, নট হলো আমি এটা আরেকটা ইনস্টিটিউট হলো বলা উচিত না আর কি, কারণ আমি তো আইসিবি তে বলতেছি, এটা বলাটা উচিত না, বাট আপনাদের প্র্যাকটিসের জন্য আমি বলতেছি। আর আইসিবির ম্যানুয়াল হলো, এটা আইসিডব্লিউ ম্যানুয়াল তো একবার ওয়েল ইকুইপড আর কি, মিসিং নাই কিছু, আইসিডব্লিউ ম্যানুয়ালে অ্যাডাপ্ট করা। তো ম্যানুয়াল এন্ড দিস, ঠিক আছে, আর ম্যানুয়ালের বাইরে জিনিস খুব কমই আসে, বাট একটু কোশ্চেনটা আপনার রিলেট করতে হবে, কোশ্চেনটা একটু প্যাচ গোস দিয়ে দিবে আর কি। ওই যে আপনি বললাম যে 15 নাম্বারের যে ম্যাপটা, ওইখানে কিন্তু আপনার নর্মালি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে দেয়, বা অন্যান্য যে ব্যাংক রিকনসিলিয়েশন থেকেও দিবে, এটা এমন ভাবে যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, আপনাকে পুরো ম্যাথটা করে আসতে হবে অ্যাকচুয়ালি, করে আপনাকে ওখানে বসাইতে হবে, বুঝছেন? তো আমি কিছু প্র্যাকটিস দিব আপনাকে, এমন ভাবে ডিজাইন করবো যাতে আপনি পুরোটা করা লাগে। এই যে যারা করছেন অনেকে কিন্তু আন্দাজে দিচ্ছেন আর কি, এটা আমার এখানে টাইমিং থাকে যে আপনি কতটা সময় নিচ্ছেন এটার জন্য,
এটা দিলে বোঝা যায় যে আপনি আন্দাজে করছেন না কিভাবে করছেন। ঠিক আছে, স্যার সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? জি, এসএসসি এর কোন পেপারের স্যার কিট গুলো আমরা কালেক্ট করবো একটু যদি বলতেন স্যার। এফএ 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 আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। হ্যাঁ, ওকে এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে। স্যার আর আজকে আমাদের স্লাইডটা দিয়ে দিলে স্যার ভালো হয়। স্লাইডটা তো পুরোটা শেষ হয়নি তো, এটা হলো স্লাইডটা না, এটা আপনারা কালকে আমি পরেরটাতে দিয়ে দিব। আপনারা একটু ম্যানুয়ালটা প্র্যাকটিস করেন দয়া করে একটু। স্যার ম্যানুয়ালটা আমরা হলে কি হবে আমি বলি, এটা এটা করলে আপনি হলো ডিটেলস জানবেন না, স্লাইডটা ডিটেলস আনা যায় না। এটা হলো 38 পৃষ্ঠা 40 পৃষ্ঠা একটা চ্যাপ্টারকে ধরেন, এই আমি স্লাইডে আনছি হয়তো 30টা স্লাইড, এটা যদি আপনি ওই রকম পড়ে নেন আসবে 10টা হয়তো বা 8টা। তো এটা একটু আপনি ম্যানুয়ালটা দেখেন, গো থ্রু করেন, তখন আপনি বুঝবেন যে আমি কোনো টপিক আমার মিস করে গেছি কিনা, আমাকে তাহলে নেক্সট দিন কোশ্চেন করতে পারবেন। বুঝতে পারছেন? এটা আমি পরের দিন দিয়ে দিব, এটা শেষ হলে দিয়ে দিব আপনাদের, দিয়ে দিব ওকে সবকিছু। ঠিক আছে, স্যার সবাইকে আমার ধন্যবাদ। যাদের পরে ক্লাস আছে ওনারা চলে যান, আমার একটু কাজ আছে। আর নেক্সট হলো তাহলে আপনার কি অ্যাসাইনমেন্টটা একটু কাইন্ডলি হলো সবাইকে রিকোয়েস্ট করবেন অ্যাসাইনমেন্টটা দেন, এটা আপনাদের উপকার হবে। স্যার আগে দেন আর জি, কি করা যাবে আগের দিন যেটা করতে পারিনি স্যার। ওটা করা যাবে, এটা এখনো আছে। হ্যাঁ, করা যাবে এটা। আমি ওই অফ করি না, এটা দিতে পারবেন আপনার, দেন এটা পরীক্ষা দিয়ে যারা দেন না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।